আসসালামু আলাইকুম। আমরা সেকেন্ড পার্ট শুরু করব এখন। ম্যাথের যেটা আমরা লাভ ক্ষতি লাভ ক্ষতি অংশ আছে, আর এই অংশে আছে অনুপাত সমানুপাত। লাভ ক্ষতি কিছু ম্যাথ আমরা আগেও করলাম। এই পার্টের মধ্যে আমরা 20টা আর কি সরলরৈখিক মুনাফার যে ম্যাথগুলো ওগুলো কমপ্লিট করে ফেলেছিলাম। হ্যাঁ, এখন অনুপাত সমানুপাত করব, তারপরে হচ্ছে লাভ ক্ষতিগুলো করব। আপনারা জয়েন করে দিলে তারপরে শুরু করি। কয়েকজন আসুন আরো। তাহলে আমরা এখানে কতগুলো করেছিলাম 20 পর্যন্ত, মানে 21 নম্বর থেকে অনুপাত শুরু। অনুপাতের অংশটুকু 21 থেকে শুরু। দুইটি সংখ্যার যোগফল 144, তাদের অনুপাত যদি 6:2 হয় তাহলে সংখ্যাদ্বয় কত? এটা অনুপাত থেকে এই যোগফল যেটা বলা আছে, যোগফল 144, তাদের অনুপাত 6:2। হ্যাঁ, এই অনুপাত থেকে মানে এগুলোর অ্যান্সার খুব ইজিলি বের করা যায়। হ্যাঁ, অপশন না দেখে। দুটি সংখ্যার যোগফল বলা আছে কত? 144, অনুপাত বলা আছে 6 আর 2। তাহলে আমাদের কাজ হবে এই অনুপাতগুলোকে যোগ করে দাও। অনুপাত দুটোকে যোগ করলে কত হয়? 8 হয়। যোগ করলে কত হয়? 8 হবে। এখন খেয়াল করেন যে এই এখানে কত আছে? যোগফল আছে 144। তাহলে 144 কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে आंसर পাবো কত? 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, ঠিক আছে? তাহলে 64 থাকছে, তার মানে 28 টা 64 18। তাহলে প্রত্যেকটা ইউনিটের মান হলো 18। তাহলে প্রত্যেকটা ইউনিটের মান যদি 18 হয়, এখানে বলা আছে 6 ইউনিট আর এখানে বলা আছে 2 ইউনিট। তো 2 ইউনিট যেটা সেটা হবে 36, 18 দুগুণে 36, আর এটা 6 ইউনিট বলা আছে, তার মানে 18 এর সাথে 6 গুণন করলে আমরা পাবো হচ্ছে 108। এই দুইটাই হলো সংখ্যা। তো এগুলো যোগফল থেকে যদি মানে যোগফল থাকে এবং অনুপাত থাকে, এবং অনুপাত থেকে খুব ইজিলি মানে সংখ্যাদ্বয় বের করা সম্ভব, যেটা এখানে আমরা করলাম। তারপরে আসি যে মিশ্রণের যে অনুপাতগুলো থাকে, মিশ্রণ অনুপাতগুলো এখানে 22 নম্বরে বলা আছে, এরপরেও আমরা পাবো মিশ্রণ অনুপাতগুলো। দেখেন এখানে কি বলছে, 40 লিটার ফলের রসে, আচ্ছা আমি এই পাশে যাই আরেকটা, এটা হ্যাঁ, দেখেন 40 লিটার ফলের রসে লিচু এবং কমলার অনুপাত কত? তার মানে আগে দুইটা অনুপাতটা লিখবো, এটা খুব ভালোভাবে খেয়াল করবেন, এটা বুঝলে পরের গুলো সবই পারবেন। কারণ এই ম্যাথগুলো মানে সাধারণত একটু বড়ই হয়, সাধারণত বড়ই হয়। তাহলে দেখেন এখানে লিচু এবং কমলার অনুপাত বলা আছে, লিচু আর হচ্ছে কমলা, এইভাবে আমরা লিখলাম এল আর কে, লিচু কমলা। তাহলে এখানে লিখবো হচ্ছে 3:1, এটা বলছে। আর এই পাশে হবে কি, টোটালটা আমরা লিখলাম, টোটাল কয় লিটার বলছে? 40 লিটার। আমরা জানি যে এই যে এরকম ভাবে যোগফলে যেরকম টোটাল, সরি ওখানে করলেই চলে যাচ্ছে, এইভাবে এখানে যখন যোগফল আমরা লিখলাম 144, তারপর অনুপাত দিয়ে কিন্তু যোগ করে আমরা ভাগ করলাম, তাই না? তারপর এখানে অনুপাত আছে কত? 4। 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে এখানে 4 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত পাবো আমরা? 10 পাবো। তাহলে প্রত্যেকটা ইউনিটের মান কত হচ্ছে? 3 10 30, এটা দিয়ে আবার গুণন করেন, আর এটাতে যদি গণন করেন 10 হচ্ছে। তার মানে 40 লিটার যেটা আমরা পাইলাম, মানে যেটা ছিল ফলের রস, এটার মধ্যে লিচু তাহলে থাকলো কত? 30 লিটার। আর এখানে কমলার অনুপাত, যেটা মানে কমলার পরিমাণ যেটা বললো সেটা হচ্ছে 10 লিটার। এটা কিন্তু আমরা 40টাকে ভাঙায় এই অনুপাতে কিন্তু আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। এখন অতিরিক্ত পরের অংশটুকু কি বলছে? কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি, অর্থাৎ কত লিটার যোগ করলে, এই কথাগুলো কি থাকে? যোগ করার কথা বলা থাকে, তাই না? কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হবে। এবার কাজ হলো এই অনুপাত কিন্তু সেম অনুপাতেই আমরা এর নিচে লিখে ফেলবো 1:2। দেখেন আমি যে সিস্টেমে যাচ্ছি আপনারা এই সিস্টেমেই কিন্তু ফলো করবেন, তাহলে এই একটা লাইন থেকে এই ম্যাথের অ্যান্সারটা চলে আসবে। এখন বলছেন যে, বলছে কত লিটার বৃদ্ধি করলে, কি কত লিটার বৃদ্ধি করলে? কমলার রসের পরিমাণ। কমলার রসের সাইড কোনটা? এইটা। এটা লিচু ছিল, এটা কমলা রসের সাইড। যেটা
বৃদ্ধি করতে বলবে বা যেটা যোগ করবে, খেয়াল রাখবেন, যেটা বৃদ্ধি করতে বলবে বা যেটা যোগ করতে বলবে বা যেটা যোগ হবে আর কি, সেটা আগে মার্ক করে নিব এই পাঁচটা, মানে কেটাকে বৃদ্ধি বা যোগ করতে বলছে। তাহলে যেটা বৃদ্ধি বা যোগ করতে বলবে তার অপোজিট সাইডটা নিয়ে আমরা কাজ করবো। তার মানে এখন কাজটা এই সাইডটা নিয়ে না, এখন কাজটা হবে এই সাইডটা নিয়ে, অপোজিট সাইডটা নিয়ে কাজ করবো। কি কাজটা করব এখানে? এখানে ভাগ করে দিব, বাস, এই যে ভাগ করে দিব এখানে। ভাগ মানে কি? উপরে যেটা আছে ওটা দিয়ে নিচের সংখ্যাটাকে, মানে নিচের সংখ্যা দিয়ে ভাগ করব। তো 30 কে যদি 1 দিয়ে ভাগ করেন আমরা রেজাল্ট পাবো কত? 30ই। এখানে যে রেজাল্টটা পাইলাম, আমাদের কাজ হলো এই রেজাল্টটা নিয়ে এটাকে গুণন করা। তার মানে 2 গুণন 30, তাহলে হলো 60। দেখেন এখানে তাহলে টোটালটা আমরা পাইলাম কত? মানে এখানে কি কমলার পরিমাণ পাইলাম টোটাল এখন 60, আগে ছিল হচ্ছে 10। তার মানে আমাদের অ্যান্সার কি দাঁড়ালো? টোটাল যোগ করতে হয়েছে 50 লিটার। আবার একটু বলে দেই আমি, তাহলে প্রথমে যে পার্সেন্টেজটা, সরি অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটা লিখলাম, লিচু এবং কমলা। তারপরে টোটাল হলো 40 লিটার, এই অনুপাতগুলো যোগ করে সেটাতে ভাগ করে দিলাম। তার মানে 10 আমরা পাইলাম, প্রত্যেকটা ইউনিটের মান বের করলাম। একটার মান হলো লিচুর মান বের হলো 10 লিটার, আর এখানকার মান বের হলো হচ্ছে, কমলার মান বের হলো, সরি লিচুর মান বের হলো হচ্ছে 30 লিটার এবং কমলার মান বের হলো হচ্ছে 10 লিটার। তাহলে 30 আর 10 এ 40 মিলে গেল। এবার পরের অংশটুকুতে যাব, যেটা আমাদের যোগ করতে বলবে সেটা আগে আইডেন্টিফাই করব। কি যোগ করতে বলছে? কমলা। যেটা যোগ করতে বলবে তার বিপরীত সাইডে আমাদের কাজটা করতে হবে। মানে তার আগে কি করতে হবে? যে অনুপাতটা আছে এটা আবার লিখে নিব ওর বরাবর। ২ টা সংখ্যার নিচে আমরা সেটা লিখে নিব। লিখে নেওয়ার পরে কি করতে হবে? যেটা যোগ করতে বলবে তার বিপরীত সাইডে আমাদের কাজ হবে। বিপরীত সাইডে কি কাজ হবে? এই জায়গাটা ২ টা আমরা লিখে নিয়েছি, এটা ভাগ করে দিব। ভাগ করে যে রেজাল্টটা পাবো, এখানে পাইছি 30, অন্যটাতে অন্য কিছু পাবো। সেই রেজাল্টটা, এটা ভাগ করলাম, তার মানে কি? ভাগের বিপরীতটা হচ্ছে গুণ। তার মানে এই সাইডে গিয়ে এই অংশের সাথে আমরা গুণ করে দিব। তাহলে 60 পেয়ে গেলাম। আগে ছিল 10, পরে হলো 60। মানে এই সাইডের ক্ষেত্রে যদি চিন্তা করি। আগে ছিল 10, পরে হলো 60, তার মানে টোটাল কত যোগ করা হয়েছে? 50। এটা শুধু এটার ক্ষেত্রে না, এই টাইপের ম্যাথ যতগুলো আছে মিশ্রণের, যে আগে একটা অনুপাত দেওয়া ছিল এবং পরে কোনো কিছু বা কোনো এক পক্ষে কিছু যোগ করার কারণে পরের পক্ষে যদি মানে অনুপাতটা যদি চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে কত লিটার যোগ করা হয়েছিল সেটা বের করার সিস্টেমের সহজ সিস্টেম সবচেয়ে এটা। ঠিক আছে? এটা খেয়াল রাখবেন। তাহলে এটা হচ্ছে টোটাল 50 লিটার যোগ করতে হয়েছে। তারপরে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 3, 4, 5। তো ত্রিভুজের টোটাল মান, মানে কোণের মান কত? 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে অনুপাত 3টা যোগ করে দিলে 3, 4, 5 যোগ করলে কত হয়? 12 হয়। 7, 5, 12। তার মানে এখানে এটা 12 দ্বারা ভাগ করে দিবেন। 12 দ্বারা ভাগ করলে কত হবে? 12 একে 12 হচ্ছে, তাই না? তারপরে 6 থাকলো হাতে, 60 থাকছে উপরে, তাহলে 5, 12, 60। তার মানে 1 ইউনিটের মান হলো 15। 1 ইউনিটের মান 15। এবার বলছে বৃহত্তম কোণটির মান কত? এখানে 3, 4, 5 এর মধ্যে বড় কোনটা? 5 বড়। তার মানে এই 5 এর সাথে 15 গুণ করে দিবেন। ঠিক আছে? তাহলে 5, 15, 75। সেটাই সরাসরি অ্যান্সার। তার মানে এখান থেকে অ্যান্সারটা আসবে, আপনাকে এতগুলো লিখতে হবে না। এগুলো লিখিত ম্যাথের জন্য, হ্যাঁ? তাহলে এখান থেকে অনুপাতগুলোর এই হিসাব নিকাশগুলো কিন্তু খুবই ইজি। ঠিক আছে? কঠিন কিছু না। দেন আসি ক্ষীরের দুধ এবং চিনির অনুপাত 3:1। কি বলছে? দুধ এবং চিনির অনুপাত 3:1। এটা যদিও ঐরকম ভাবে মানে আগেরটার মতো না, যোগ করার কথা বলে নাই। ওই ক্ষীরে চিনির পরিমাণ যদি 2 কেজি হয় তাহলে টোটাল ক্ষীরের পরিমাণ কত? এখানে দেখেন খুব ইন্টারেস্টিং একটা বিষয়। দুধ এবং চিনি, তার মানে প্রথমটা দুধ, হ্যাঁ, পরেরটা হচ্ছে কি? চিনি, সুগার, হ্যাঁ? তাহলে মিল্ক, এটা হচ্ছে সুগার। তার মানে কি বলছে? চিনির পরিমাণ 2। এখানে তো 1 দিয়ে বুঝাই দিছে এটা হচ্ছে চিনির পরিমাণ। আবার এখানে বলছে 2 কেজি। তার মানে এখানে ডাবল হয়ে, ডাবল, 1 এর জায়গায় 2 হয়েছে, ডাবল। তার মানে 3 এর জায়গায় হবে কত? 6। 6, তাই না? তার মানে 6 কেজি কি আছে? দুধ আছে। 6 কেজি দুধ আছে। এখন ক্ষীরের পরিমাণ বলছে, তাহলে 6 কেজি দুধ আছে আর 2 কেজি চিনি। তাহলে টোটাল হলো কত? 8 কেজি। যেহেতু এখানে 1 এর জায়গায় 2 আসছে, তাহলে 3 এর জায়গায় 6 আসবে। ডাবল। মানে এখানে যা করতে বলছে আরকি অনুপাতের সাথে যেটা রিলেটেড সেটা। তো 2 টা একসাথে যোগ করে দিলে ক্ষীরের পরিমাণ চলে আসে 8 কেজি। তারপরে আসি যে 4 এবং 9 এর দ্বিভাজিত অনুপাত কি? এখন এখানে 2 টা বিষয় হতে পারে। দ্বিভাজিত অনুপাত বলতে পারে। দ্বিভাজিত অনুপাত মানে হচ্ছে যেটা রুট করলেই যেটা আমরা পাবো সেটা হচ্ছে দ্বিভাজিত অনুপাত।
আরেকটা জিনিস বলতে পারে, সেটা হচ্ছে দ্বিগুণানুপাত। দ্বিগুণ অনুপাত, সেটাকে বলা হয় দ্বিগুণানুপাত। দ্বিগুণ অনুপাত মানে হচ্ছে এখানে স্কয়ার করতে হবে। কি করতে হবে? স্কয়ার করে দিলেই এখানে হয়ে যাবে। যেমন এটার বলছে দ্বিভাজিত অনুপাত, এটা রুট করতে হবে। তাহলে রুট করলে কত হলো? 2:3। এটারই যদি বলতো যে দ্বিগুণ অনুপাত কত, তাহলে হয়তো কত? 16 আর এটা 81। ঠিক আছে, 16 আর 81 দুইটাই আসতে পারে, যে কোনোটা বুঝতে হবে কোনটা দ্বিভাজিত আর কোনটা দ্বিগুণ অনুপাত। তারপর আসেন পিতা পুত্রের বয়সের কথা বলছে। পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 12:2। হ্যালো। কি কিছু বলবেন? হুম। হ্যাঁ, হ্যাঁ। ভাই ওই যে দ্বিভাজিত বললে আমরা কি করব? রুট করে দিব। হ্যাঁ, ভাজিত মানে এটা, এই সেন্সটা মনে রাখবেন। এই সেন্সটা মনে রাখবেন যে ভাজিত মানে কি? মানে ভাগের মতো। হ্যাঁ, মানে কমে হ্যাঁ, আসবে। কমে কমে আসবে। আসবে এই সেন্সটা। আর কমে আসা মানে হচ্ছে রুট করলে কমে আসে। আর আচ্ছা, দ্বিগুণানুপাত হচ্ছে মানে গুণন করলে একটু বড় হয়, তার মানে হচ্ছে স্কয়ার করতে হবে, তার বিপরীত। আচ্ছা। ঠিক আছে, ক্লিয়ার। তারপর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 12:2। আবার পুত্রের বয়স হচ্ছে, এটা খুবই একদম সিলি একটা ম্যাথ দিছে। পরেরটার হচ্ছে পুত্র বলা আছে, তাই না? তো পুত্রের বয়স হচ্ছে 2 এর জায়গায় হয়েছে 6, মানে 3 গুণ বাড়ছে। তার মানে পিতার বয়স হবে 12 এর জায়গায় 3 গুণ বাড়ান 36, 3 বারং 36। শেষ। সহজ লেভেলের ম্যাথ এগুলো। তারপর অনুপাত কি? অনুপাত হচ্ছে অ্যাকচুয়ালি ভগ্নাংশ, আর কিছু না। ঠিক আছে, অনুপাত মিন্স হচ্ছে ভগ্নাংশ। এই যে দুইটা অনুপাত 12/2 লেখা, এগুলো কিন্তু ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশকেই নির্দেশ করে। আচ্ছা, এটার ক্ষেত্রে এই টাইপের ম্যাথ হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির মধ্যেও থাকে খুব। যে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে কত? 4:5। উভয় থেকে 7 বিয়োগ করতে বলছে, তখন অনুপাতটা চেঞ্জ হবে। এটা আমাদের সবচেয়ে ইজি হলো খুব দ্রুত গতিতে লেখা এগুলা, অন্য কোনো কিছু না ভেবে। যদি অপশন থেকে, যদি হ্যাঁ অপশন ক, খ, গ, ঘ 4টা অপশন থেকে এই অনুপাত হিসাব করে, মানে তখন আবার কি দুইটা হিসাব করতে হবে, ওই হিসাবে সময় যায় বেশি। এইজন্য আমরা করব কি, একবারই এটা হচ্ছে অনুপাত যেটা আছে সেটা আগে লিখে ফেলবো। 4x আর 5x এইভাবে লিখে ফেলবো x সহ। আর উভয় থেকে 7 বিয়োগ করব, এখান থেকে 7 বিয়োগ, এখান থেকে 7 বিয়োগ। 7 বিয়োগ করার পরে রেজাল্ট কত হবে? 3 আর 3/4। এই যে যেটা হলো, এটা দ্রুত গতিতে মানে ক্রস গুণন করে রেজাল্টটা নিয়ে এসে ফেলবো। ঠিক আছে, এটাই সবচেয়ে মানে দ্রুত গতিতে করা সম্ভব এইভাবেই। আর যদি অপশন টেস্ট করতে যান, 4টা অপশন টেস্ট করতে গিয়ে খুব ঝামেলাই হয়ে যাবে, মানে এটা যেতে বেশি সময় লাগবে অন্তত। তাহলে এটা খুব দ্রুত এইভাবে করে ফেলবেন। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে যে মানটা আসবে সেটাই। তারপর আসি দুটি সংখ্যার লসাগু 360। লসাগু 300, এটা ওই যে আগে পড়লাম যেটা, লসাগু 360, গসাগু হচ্ছে 12। প্রথম সংখ্যাটা 60 হইলো, অর্থাৎ লসাগু দুইটা গুণ করব, গুণ করে 60 দ্বারা ভাগ করে দিব, তাইলে হয়ে যাবে। 7 দ্বারা ভাগ করলে অন্য একটা সংখ্যা আমরা পাবো, খেয়াল করেন। তারপরে বলছে সংখ্যাদ্বয়ের অনুপাত নিচের কোনটি, সেটার আবার অনুপাত করতে বলছে। অর্থাৎ 360 আর হচ্ছে 12, এটাকে কি করব? 60 দ্বারা ভাগ করে দিব। এমনিতে এটা এটা কাটবে, এটাতে যদি এটা কাটেন 2 হচ্ছে, তার মানে 36 তে 72 হচ্ছে। এবার সংখ্যা দুইটার অনুপাত কত? তাহলে একটা হলো 60 আর একটা হলো 72। এটাকে অনুপাত করলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি সর্বনিম্ন ইয়েতে ভাগ করেন, তাহলে 12 দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 5 বারং 60 আর হচ্ছে 72 হলো 6 বারং 72। এটা যে অপশনে যেটা থাকবে, অপশনে দেখবেন যে কাছাকাছি বা হচ্ছে কোন অনুপাতের প্রতিনিধিত্ব করছে, সেরকম রেজাল্ট যেটা দেওয়া থাকবে সেই অনুসারে কাছাকাছি অনুপাতটা আপনাকে ক্যালকুলেট করে এনে সেটা রেজাল্ট লাগাইতে হবে। যদি 60:72 থাকে এবং 5:6 দুইটাই দেওয়া থাকে, খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনাকে সর্বনিম্ন যেটা সেটাতে আনতে হবে। 60:72 দেওয়া যাবে না। ঠিক আছে, সর্বনিম্ন যেটা সেটা আনতে হবে। যদি দুটাই থাকে, যে এটাও থাকলে এটাও থাকলো, আপনি ক্যালকুলেশন করে এটা চলে আসলো আর অপশন দেখলেন না যে পরে কোনো ছোট অনুপাত আছে কিনা। অনুপাতের ক্ষেত্রে সর্বনিম্ন যে পর্যায়ে এসে পৌঁছানো যায়, আপনাকে সেই পর্যায়ে পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এটাও থাকলে এটাও থাকলে তখন কিন্তু এটা দাগাইতে হবে, এটা না দাগালে অ্যান্সার ভুল হয়ে যাবে। আচ্ছা, তারপর আসেন 84 মিটার বিশিষ্ট একটি বাঁশকে 5, 7, 9, এই যে অনুপাত আছে তিনটা সরাসরি যোগ। প্রথম কাজই হলো তিনটা অনুপাত যোগ করা। তাহলে এটার যোগ করলে হবে কত? 21। তারপরে কত মিটার বাঁশ আছে? 84 টোটাল। তাহলে 84 কে 21 দ্বারা ভাগ করি। 84 কে 21 দ্বারা ভাগ করলে আমরা পাবো হলো 4। কারণ প্রত্যেকটা ইউনিটের মান হলো 4। তাহলে কত? প্রথমটার ভাগের পরিমাণ হবে 4 5 20, 5 আছে যেহেতু, আবার 4 7 28, আবার 4 আছে, 4 9 36। তাহলে তিনটা টুকরার পরিমাণটা আমরা পেয়ে গেলাম।
ঠিক আছে, এইভাবেই কিন্তু অনুপাতগুলো সহজে করা যায়, অনুপাত কঠিন কিছু না। তারপর আসেন এবিসি ক্রমিক সমানুপাতিক হলে। সমানুপাতিক হলে সূত্র আছে সেটার, আমরা জানি এইভাবে লিখতে পারি এ বাই বি তারপরে বি বাই সি। এটা যদি কোনাকুনি গুণন করেন তাহলে কি হবে, বি স্কয়ার সমান এসি। এটাই কিন্তু ক্রমিক সমানুপাতিকের সূত্র, তাই না? ক্রমিক সমানুপাতিকের সূত্র কিন্তু এটাই। ওকে, তারপরে দুইজন শ্রমিকের মাঝে 800 টাকা 5:3 অনুপাতে ভাগ করে দিলে প্রথম দিন কত টাকা পাবে? এই যে একজন পাবে হচ্ছে 5 আর একজন পাবে 8, অনুপাত দুটো যোগ করেন 8, কারণ প্রত্যেকটা ইউনিটের মান কত, 100 টাকা করে হচ্ছে। 800 টাকা আছে, 100 টাকা করে হচ্ছে, তাহলে প্রথম জন কয় টাকা পাবে? 5 আছে, তাহলে 500 টাকা। প্রথম জনের কথা বলছে, শেষ। পরেরটাও সেম, অনুপাত কত, অনুপাতের মান হলো 7, যোগগুলো মানে এগুলো যোগ করলে 7 হবে। এখানে আছে 21,000, 21,000 এর কাছে না গেলাম, আমি 21 কে ভাগ করি, 3 7 21, তার মানে হচ্ছে 3 হইলে আর সাথে 1000 আছে, তার মানে 3000, প্রত্যেকটা ইউনিটের মান হলো 3000 করে, 3000 করে। এখন সবচেয়ে বড় কোনটা, বৃহত্তম এবং ক্ষুদ্রতম অংশের পার্থক্য চাইছে। তো বৃহত্তম অংশ হচ্ছে 4 আর ক্ষুদ্রতম অংশ হচ্ছে 1, তার মানে হচ্ছে 1 ইউনিটের মান তো 3000ই আছে, তার মানে এটার মান 3000ই হবে। আর এখানে বলা আছে 4 ইউনিট, তার মানে হচ্ছে এটা 3 4 12, 12,000। তার মানে দুইটার মধ্যে পার্থক্য 12,000 থেকে 3000 বাদ দিলে 9,000 টাকা হয়ে যাচ্ছে। দুটি রাশির অনুপাত হচ্ছে 4:7, পূর্ব রাশি এটা আর উত্তর রাশি এটা। পূর্ব রাশি বলছে 16, তার মানে 4 এর জায়গায় বলছে 16, তাই না? তার মানে 4 এর কত গুণ হচ্ছে 16, 4 4 এ 16, তার মানে এটাও 4 গুণ বানায় দেন, 4 7 28। ওকে, তারপরে যাই, এই অঙ্কটা যেটা, এটা হচ্ছে বিপরীত জিনিসগুলা এক জায়গায় গুণন করলে অ্যান্সার চলে আসে। একটা বাঘ একটা হরিণকে ধরার জন্য তাড়া করছে, বাঘ যে সময় 4 বার লাফ দেয়, এটা হচ্ছে সময়ে 4 বার লাফ দেওয়ার কথা বলছে, হরিণ সে সময় 5 বার লাফ দেয়। এটা একরকম তথ্য, লাফালাফির তথ্য এখানে। আর এটা হচ্ছে পরেরটা, মানে এটা কতবার দিল সেটার তথ্য। আর একটা হলো হরিণ 4 লাফে যত দূর যায়, এটা দূরত্বের তথ্য। আর বাঘ 3 লাফে তত দূর যায়। তাহলে গতিবেগের অনুপাতটা কত? গতিবেগ যখন আমরা যাই, যে আমরা এমনিতেই যদি ইয়ে করি যে এর সমান ভিটি, তো ওইটাতে না গেলেও চলে এটাতে, হ্যাঁ। এটা খেয়াল করবো, আমরা বিপরীতটা আমরা গুণ করব, বিপরীতটা গুণ করলে অনুপাত করলেই হবে। যেমন এখানে বাঘ যে সময় 4 লাফ দেয়, এটার সাথে এই অংশটুকু শেষ, হ্যাঁ, এই অংশটুকু শেষ করে পরেরটা করতে যাবে, তাহলে হরিণ 4 লাফে যত দূর অতিক্রম করে, মানে এই এটা আর এটা গুণ করব। বাঘের এই অংশ, এই একটা তথ্যের সাথে হরিণের যে বিপরীত তথ্যটা আছে সেটা গুণ করব, আবার হরিণের এই তথ্যের সাথে বাঘের যে বিপরীত তথ্য আছে সেটা গুণ করব। এটা করলে অ্যান্সার চলে আসে। তাহলে 4 4 16, আর এইটা হচ্ছে 3 5 15। ঠিক আছে, এই টাইপের ম্যাথ সাধারণত আগেও আসছে, যদি রিপিট হয় এইরকম টাইপেরই থাকবে। আর এটা যেন খুব দ্রুত অ্যান্সার বের করতে পারেন, কমন পড়লে দ্রুত সেগুলো অ্যান্সার বের করতে হবে, কারণ এটা না, অন্য ক্ষেত্রে লাফের সংখ্যা কম বাড়া থাকলেও একই হিসাব করলেই চলে আসবে। তারপরেরটাতে দেখি, এখানে আমরা যখন অনুপাতগুলো যাব, সিরিয়ালে যখন যাব, দেখেন এখানে বলা আছে a:b সমান হলো, আচ্ছা এটা না, অন্য স্লাইড ইয়েতে দেই, এটাতে যাই, দেখেন তাহলে এটা বোঝাতে সুবিধা হবে যে এখানে কি বলা আছে, a:b বলা আছে 4:5, এটা। তারপরে তারপরে বলা আছে কি, এটা যদি এরকম বলা থাকতো, খেয়াল করেন সিরিয়ালে যদি যাইতো যে b:c, c, এটার মান যদি বলা থাকতো 5:6, যদি এইভাবে বলা থাকতো, ঠিক আছে, যদি এইভাবে বলা থাকতো, তাহলে তারপরে যদি বলতো এ বি সি এর মান কত, তখন আমাদের কাজ হতো সিম্পলি, সিরিয়ালে যাইতে হবে কিন্তু এটা এ বি আবার বি সি, সিম্পলি কাজ হইতো 4 5টা এখানে লিখতাম, এই যে উপরে 2টা, 5 6টা এখানে লিখতাম, নিচের 2টা, তারপরে এরকম একটা দাগ দিয়ে রেজাল্টটা করে ফেলতাম। দাগ দিয়ে রেজাল্ট বলতে প্রথমে হচ্ছে এই 2টা গুণন, 4 5 20, তারপর এই 2টা গুণন, 5 5 25, তারপর এই 2টা গুণন 5 6 30, সরি, তখন এই রেজাল্টটা তখন চলে আসতো, হ্যাঁ। কিন্তু এখানে কিন্তু একটু অন্যভাবে বলছে বিষয়টা, হ্যাঁ, যে a:b এটা সমান 4:5 বলছে,
আর a:c এটা সমান বলছে 5:7, অর্থাৎ প্রথমটা এর মান, এখানে এর মান 4 দিচ্ছে, এখানে এর মান 5 দিচ্ছে, কিন্তু আমাদের এর মানটা এমন একটা করতে হবে যে 4 5 বা ভিন্ন, এটা ভিন্ন হয়ে থাকা যাবে না। যেহেতু এর মান দুইটাতেই সেম বলছে, মানে দুইটাতেই আছে, তার মানে এটাকে সেম বানাইতে হবে। তো 4 কে এমন পর্যায়ে যাইতে হবে, 5 কে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেন দুইটা সেম করা যায়। কিভাবে করা যাবে? 4 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি 20 হবে। আবার 5 কে যদি 4 দ্বারা গুণ করি তাও 20 হবে। তার মানে উপরের এটাকে আমরা কি করব? এই অনুপাতটাকে আমরা 5 দ্বারা গুণ করব। 5 দ্বারা গুণ করলে কি দাঁড়াচ্ছে? a:b 5 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে 20, ঠিক আছে? 5 দ্বারা গুণ করলে। আবার 5 দ্বারা তো একটা গুণন করা যাবে না, এটাকেও করতে হবে। 20, তারপরে এটাকে গুণন করলে হবে 5 দ্বারা, সরি 25, 5 5 25। তারপরে a:c, যেহেতু এখানে কি 4 দ্বারা গুণন করতে হচ্ছে, 4 5 20 আর হচ্ছে 4 7 28, এই অনুপাত পেয়ে গেছি। 20 তাহলে এখানে মিলল, এর মানটা মিলে গেল। তাহলে একটা হচ্ছে 20 আর একটা 25 আর একটা 28, 20 25 28। এভাবে আপনাকে, এটা যদি এরকম দেওয়া থাকে, আর যদি এরকম সিরিয়ালি থাকে, যে যদি খেয়াল করেন যে এরকম আছে যে a:b সমান হচ্ছে 4:5, আবার এখানে বলা আছে c:b সমান হচ্ছে 6:5, তা আপনার সিম্পল কাজ হবে এটাকে সোজা করে নেওয়া। তার মানে এটা আগে পরে করবেন, এটা আগে পরে করবেন, তার মানে এটাকে চেঞ্জ করে এটা বানাই দিতে হবে। যদি এ বি সি এভাবে সিরিয়ালটাতে যায়, যদি দেখেন যে এখানে জাস্ট উল্টায় দিলেই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু উল্টায় দিয়ে সোজা করে নিয়ে তখন এই নিয়মে, সহজ নিয়মে কিন্তু করা যাবে। ঠিক আছে, এটা মনে রাখিয়েন। তারপর আসি 10 40 60 এর চতুর্থ সমানুপাতিক কত? সমানুপাতি ওইভাবে বের করে, এই যে 10 এর নিচে আমরা 40 দিলাম, তারপর 60 এর নিচে x দিলাম, এটা হলো x এর মান। সমানুপাতি এইভাবে যায় সিরিয়ালে 10 40 60। এখন আপনি চাইলে এটা কাটাকাটিও করতে পারেন, এইভাবে কেটে দিলেন, এখানে তো 4 6 24, x এর মান তাহলে কি হচ্ছে 4 6 24 আর 0 240। তারপর আসেন দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ওই যে আগেরটার মতো বলছি, 4/7, প্রত্যেকের সাথে কি করতে হবে 5 যোগ করলে অনুপাতটি দাঁড়াবে হচ্ছে 3/7 আর কি। অর্থাৎ এটা সরাসরি এভাবে করে ফেলবেন, এইভাবে নিয়ে এখন 5 যোগ করতে বলছে, 5 যোগ করবেন, করে 3/5 দিয়ে এটা ক্যালকুলেশনটা দ্রুত করে ফেলবেন। হ্যাঁ, এই টাইপের ক্ষেত্রে যখন অনুপাতের সাথে কিছু যোগ করে পরের অনুপাতে যাইতে বলে, এটা সবচেয়ে মানে দ্রুত সময় করার, মানে বুদ্ধিমান ওয়ে এটি, অপশন টেস্ট না করে। আচ্ছা, এইটা, এই যে যেটা আমরা মানে কিছুক্ষণ আগে আমি অনুপাতটা খুব, যেটা বারবার বুঝাই দিলাম আর কি, মিশ্রণের অনুপাত থেকে কোনো কিছু যোগ করতে হইলে যেটা আমরা, মানে যোগ করার যেটা আমরা মাত্র শিখলাম সেটার কথা আমি বলছিলাম। এটা কি আপনারা করতে পারবেন না ভুলে গেছেন? পারবো ভাই। পারবেন না? কোনো আছে যে যে পারবেন না আমি বলে দিতে হবে আবার? আছেন কেউ এমন যে আবার বলে দেয়া লাগবে এরকম কিছু? অ্যান্সার কত হবে বলেন তো? মানে যার কাছে ইয়েটা নাই আর কি, পিডিএফ না দেখে আপনারা বের করে বলেন। তাহলে কি আছে এখানে? দুধ আর পানি আছে, মিল্ক আর ওয়াটার আছে, তাই না? একটা হলো 7 আর একটা 2। তাহলে এখানে আছে কত? 4 5 9। তাহলে এটাকে ইয়ে করলে কত হয়? 9 হয়। 9 9 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে হয় 5 নং 45, 5 আর 9 আছে, 9 কে 9, প্রত্যেকটা ইউনিটের মান হচ্ছে 51। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কত হচ্ছে? 5 7 35, না সরি 7 ইয়ে করতে হবে, 7 দিয়ে যেহেতু গণন করতে বলছে এখানে,
নিচে থাকবে, তার মানে 7 একে 7 আর 5 7 35 তা হচ্ছে, তার মানে 357 হচ্ছে। 357 হইলো, আর ওখানে হচ্ছে 102, এখন ডাবল করলে 102 হচ্ছে, তাই না? এই দুইটা মানে মানটা আমরা পেয়ে গেলাম। এখন পরের অনুপাতটা কি বলছে? পরের অনুপাত বলছে 7:3। 7:3 আর কি যোগ করতে বলছে এখানে? পানি যোগ করতে বলছে, মানে এই সাইডটা আমাদের কাজ করতে হবে। তাহলে এই সাইডটা নিয়ে, এই সাইডে কি কাজ আমাদের করতে হবে? ভাগ। তাহলে এখানে দেওয়া আছে 5 7 35, আবার 51 হচ্ছে, 7 এর সাথে 51। তার মানে এখন এটাকে গুণ করতে হবে, এই 51 দিয়ে 3 কে বা 3 কে 51 দিয়ে গুণ করতে হবে, যেটাই বলেন না কেন। তাহলে এটা গুণ করলে হবে কত? 153, তাই না? 153, তার মানে এখানে পরে হলো 153, আগে ছিল 102, এটা মাইনাস করলে আবার 51 হচ্ছে। 51 অনেক কিছু এখানে, তার মানে 51 লিটার এখানে পানি যোগ করতে হবে। এই সিস্টেমটাই আবার বলে দিলাম এটা। এই সিস্টেমে এটা কিন্তু বের করা ইজি। আচ্ছা, এই যে যখন অনুপাত মধ্যে ভগ্নাংশ আকারে দেওয়া থাকবে, যেমন 300টি আম 3 জনের মধ্যে বেটে দেওয়ার কথা বলছে, এখানে বন্টন করার কথা বলছে, এখানে অনুপাত বলছে আবার এইভাবে ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া আছে। তো আমার কাজ হলো যে এগুলোকে সিম্পলিফাই করে নিতে হবে। সিম্পলিফাই করার ওয়েটা কি? এগুলোকে লসাগু করে নিয়ে করতে হবে, ঠিক আছে? তারপরে লসাগু করে নিয়ে একদম সিম্পল ওয়েতে আনতে হবে। তো এটা যদি লসাগু করতে যান তাহলে কত হবে? আপনি 60 দিয়ে করতে পারেন। তাহলে এখানে 3, তারপরে কি কি হচ্ছে, মানে 60 দিয়ে বাদ বাকিগুলো সিম্পল করা যাবে। তারপরে এটা কি হচ্ছে? 4, তারপরে 5, তার মানে 3 4 5 হলো এটা সিম্পল অনুপাত। মানে 60 এখানে আনতে হবে না, 3 4 5 হলে এটা সিম্পল অনুপাত। তাহলে 3 4 5 যদি আপনি করেন তাহলে এখানে আপনি অনুপাতের সমষ্টি পাচ্ছেন 12। আর এখানে কতজনের মধ্যে ভাগ করে দিতে বলছে? 300 জনের মধ্যে। তাহলে তৃতীয় জন কতটা পাবে? তৃতীয় জনের কথা বলছে। তাহলে তৃতীয় জনের এটা সিস্টেমটা হতে পারে যে এখানে যেটা বলছে এইভাবেও করা যেতে পারে যে 300 গুণন তৃতীয় জন মানে কি, মানে একদম শেষের অংশ, যে শেষের জন যেটা 5। তাহলে 5 গুণন হচ্ছে টোটাল অনুপাতের, একই জিনিস। আপনি 300 কে যদি আগে 12 দ্বারা ভাগ করেন, অনুপাতকে 300 কে যদি আপনি 12 দ্বারা ভাগ করেন, এই হিসেবটা হচ্ছে না, 12 দ্বারা ভাগ করে আবার 5 কে গুণ করতে হবে, একই হিসাব। তাহলে এটা হিসাব করলে আপনার দাঁড়াবে কত? 125। তো সবগুলো একই রকম সিস্টেম। তাহলে এই পর্যন্ত গেল মোটামুটি অনুপাত। 21 থেকে 40 পর্যন্ত এই 20টা ম্যাথ ছিল অনুপাতের। এবার আসেন যে আমাদের লাভ ক্ষতির যে সিস্টেমটা, আমরা ওই 1 থেকে 20 করলাম, ওগুলো হচ্ছে ইয়া ছিল সরল জৈবিক মুনাফা। আবার এখানে হচ্ছে অনুপাত শেষ করলাম, এবার হচ্ছে আর 20টা আছে এখানে লাভ ক্ষতির ম্যাথ গুলা। লাভ ক্ষতির ম্যাথটা আমরা ওই শতকরা অংশের মধ্যে পড়েছি, ওই নিয়মটা এখানে আবার কিন্তু রিপিট হবে, খেয়াল করে দেখেন। 100 টাকায় 10টি কমলা কিনে 100 টাকায় 8টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আমি বলছি যে আগে ছিল যে টাকায় 3টি, 2টি কিনে টাকায় 3টি, বা টাকায় 3টি কিনে টাকায় 2টি বিক্রি করলে, ওইরকম যেটা ছিল, মানে টাকার পরিমাণ সেম ছিল। এখানে দেখেন এখানেও কিন্তু একটা মান সেম আছে। তো যেটা সেম থাকবে সেটার হিসাব বাদ এখান থেকে। বাদ বাকি যেটা থাকবে বড় সংখ্যা ছোট সংখ্যা, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা মাইনাস করে দিব। আর যখন লাভ হবে, লাভের কথা বলা থাকবে, নিচে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে 100 গুণন। তাহলে এখানে 2 হচ্ছে, এখানে 8 হচ্ছে, 2 দ্বারা এটাকে কেটে দিলে 4 হয়, 4 দ্বারা এটা কেটে দিলে 25 হয়। এটা দেখলাম। আবার এই যে এটা আবার চলে আসছে, টাকায় 2টি ক্রয় করে 3টি করে বিক্রয় করলে, টাকায় বলা আছে, এখানে 2 আর 3 সংখ্যা দেয়া আছে, এখানে ক্ষতির কথা বলছে। এখানে হিসাবটাও সেম, যে 3 মাইনাস 2 বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, তবে যখন ক্ষতি হয় তখন বড় সংখ্যাটা থাকে নিচে 100। তাহলে এখানে 1 আছে, এখানে 3 আছে, আর 100 কে 3 দ্বারা ভাগ করলে আমরা জানি 33.33 হয়। এটা কিন্তু মুখস্থ, যে মোটামুটি এতদিন হিসাব থেকে এটা আমরা জানি যে 100 কে 3 দ্বারা ভাগ করলে 33.33 আসে। তারপর আসেন 43। 43-এর মধ্যে একজন মাছ বিক্রেতা প্রতি ডজন মাছ কিনে কয় টাকায়? 1800 টাকায় কিনে প্রত্যেকটা আবার 225 টাকায় বিক্রি করে, তার শতকরা লাভ এবং ক্ষতি। এখন দেখেন এটা প্রত্যেকটার কথা বলছে, মানে প্রতি ডজন কিনছে, প্রতি ডজনের হিসাব দিচ্ছে এখানে, তার মানে প্রতি ডজন মানে 12টা। এখন এখান থেকে আপনি একটার মান আগে বের করবেন। একটার মান যদি আমরা বের করি তাহলে একটার মান আসবে হচ্ছে 150 টাকা, মানে কেনার দাম হচ্ছে 150 টাকা, কিন্তু বিক্রি করলে কয় টাকা? 225 টাকা। কারণ এখানে লাভটা আপনি কত দেখলেন? লাভটা হচ্ছে 75 টাকা, মানে 150 টাকা কিনে সে 75 টাকা লাভ করলো। 150 অর্ধেক না, 75 না, এখানে এটা থেকে বোঝা যায়।
সে 150 টাকায় কিনলো, এর উপর আবার এক্সট্রা 75 টাকা লাভ করলো, তার মানে 50% লাভ করলো। এটা দেখেও বোঝা যায়, কারণ লাভ হইলো হচ্ছে 50%। যদি এরপরে হিসাবে যান যে 100 টাকা লাভ, 150 টাকা লাভ হয় 75 টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় কত? ঠিক এটাও তাই, 2 দিয়ে করে এটা দিয়ে এটা কেটে দিলে হচ্ছে 50 হচ্ছে। ঠিক আছে, ওখান থেকেও বোঝা যায় তার 50% লাভ হয়েছে। টাকা ছিল 150 টাকা, তার 75 টাকায় সে 75 টাকাই লাভ করছে সে, তার মানে তার 50% লাভ। তো সেখান থেকে আনসার এটা ডিরেক্ট করা যায়। তারপর আসেন 44 নাম্বার। 44 নাম্বারটা খুব ভালোভাবে বুঝবেন। এখানে এই 44 নাম্বারের এই ম্যাথের ট্রিক্সটা দিয়ে, এটা কিন্তু একটা সিম্পল ম্যাথ, কিন্তু সিম্পল ম্যাথে যে ট্রিক্সটা দিব এই ট্রিক্স থেকে, এটা হচ্ছে সুপার শর্টকাট মনে করতে পারেন। এই ট্রিক্স থেকে এর চাইতে মানে 3 গুণ 4 গুণ বেগ ধরে ম্যাথ সমাধান করা যাবে। ঠিক আছে, এটার যে ট্রিক্সটা এখানেই আমরা মোটামুটি শেখার চেষ্টা করব। একটা হলো যে টাকায় কি বলছে, 6টা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে। এখন এখানে কিন্তু পণ্য সংখ্যা জানতে চেয়েছে। কি বলছে? পণ্য সংখ্যা, কয়টি বিক্রয় করলে 20% লাভ হবে। এখন খেয়াল করেন যে এই কিছু কিছু ক্ষেত্রে কি হবে, লাভ হবে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ক্ষতি হবে। আবার কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে বলা থাকবে লাভের কথা, মানে লাভের কথাও বলা থাকবে, ক্ষতির কথা বলা থাকবে। লাভ ক্ষতি দুটাই বলা থাকতে পারে, এবং এই যে লাভ ক্ষতি দুটো বলা থাকতে পারে, সেখান থেকে পণ্য সংখ্যা চাইতে পারে। ঠিক আছে, এখানে যেরকম পণ্য সংখ্যা চাইছে, কিন্তু এখানে শুধু বলেছে লাভের কথা কথা আবার পণ্য সংখ্যা চাইতে পারে, এটা একটা কথা। আবার হচ্ছে চাইতে পারে কি, টাকার পরিমাণও চাইতে পারে, বিক্রয় মূল্য যেটা আর কি, টাকার পরিমাণ। টাকার পরিমাণ যে কোনোটাই হতে পারে, ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুইটার যে কোনো একটা। কিন্তু এখানে চেয়েছে পণ্য সংখ্যা। তো যখন পণ্য সংখ্যা বের করতে বলবে, এটা একটু মানে যেটা লিখে দিব, এটা খেয়াল রাখবেন এইভাবে। সেটা হলো, এখানে দেখেন ম্যাথের মধ্যে পার্সেন্টেজ ছাড়া আর কি সংখ্যা আছে, সেই সংখ্যাটা মেইনলি এখানে লিখতে হবে। এই যে টাকার পরিমাণ, টাকা 6টা ক্রয় করার কথা বলছে, 6টা কি, এটা হচ্ছে পণ্য সংখ্যাটার কথাই বলা হচ্ছে, যে কোনো সংখ্যা লিখলাম। যদি টাকাটার ক্ষেত্রে টাকা হয়, তাহলে টাকার সংখ্যাটাই আমরা লিখতাম এখানে। আর মনে রাখবেন সেটা হলো, এই ক্ষেত্রে ক্ষতি যদি থাকতো, ক্ষতি মানে দুইটাই যদি থাকে, লাভ ক্ষতি যদি দুইটাই থাকে, তাহলে ক্ষতির দিতাম হচ্ছে উপরে, আর লাভের যে মানটা সেটা দিতাম হচ্ছে নিচে, পণ্য সংখ্যার ক্ষেত্রে। আর এই বিষয়টা হলো টাকার ক্ষেত্রে যদি জানতে চাই কখনো, তখন উল্টা হইতো, লাভটা থাকতো উপরে, ক্ষতি হইতো নিচে, মানে ক্ষতির হিসাবটা। এটা হয়তো এখানে বুঝতে বিদঘুটে মনে হচ্ছে, কিন্তু আমি যদি বোঝাই দিই তাহলে বুঝবেন যে এটা পণ্য সংখ্যা বের করার সিস্টেমটা কি। সংখ্যা বলছে 6, তাহলে এটাই লিখলাম 6। আর এখানে লাভের কথা বলছে, তার মানে লাভটা যোগ এখানে উপরে আর নিচে, উপরে নিচে মানে কিছু না থাকলেও এখানে উজ্জ আছে কত, 100, 100 উজ্জ আছে। তার মানে লাভের কথা বলছে, লাভটা থাকবে নিচে এখানে। তার মানে হচ্ছে 100তে উজ্জ আছে, তার মানে 20% লাভ মানে কি 120 টাকা। আর উপরে ক্ষতির কথা তো এখানে কিছু নাই, তার মানে এখানে সিম্পলি 100 বসবে। ম্যাথের ক্ষেত্রে সিম্পলি 100 বসবে এটা। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন যে মোট কথা যে এখানে যে সংখ্যাটা থাকবে সেটা, যেটা লাভের কথা বলা থাকবে, লাভেরটা নিচে দিব, আর এক্সট্রা ম্যাথের ক্ষেত্রে আমরা জানি মানে 100 ব্যবহার করি, সেটা এখানে থাকবে। তো এটা দিয়ে যদি এটা কেটে দেন, এটা দিয়ে এটা কাটলে হবে 2, এটা দিয়ে এটা কাটলে হবে 5, পণ্য সংখ্যা হলো 5টা। পণ্য সংখ্যার ক্ষেত্রে যে একটা সংখ্যা থাকবে, মানে ক্ষতিটা উপরে হিসাব হবে আর লাভটা নিচে হবে। খালি এই হিসাবটা যদি করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে এটা এই যে এক লাইনেই হয়ে যাবে। ঠিক আছে, এক লাইনে এটা সম্ভব। আর টাকার ক্ষেত্রে কি হবে, যদি এখানে কোনো জায়গায় টাকা চাই, টাকার পরিমাণ যদি চাই, তাহলে ওই সংখ্যা যেটা থাকবে সেটা লিখবো এখানে, আর তখন লাভের হিসাবটা যাবে উপরে, আর ক্ষতির হিসাবটা দিতে হবে নিচে। এটা ভালোভাবে খেয়াল রাখবেন। ভাই টাকার কিছু আছে নাকি উদাহরণ এখানে, তাহলে ওটা করে আসি। ওটা খুঁজতে হবে তাহলে আবার। আচ্ছা, আমি যাইতে থাকি কতদূর আচ্ছা কি আচ্ছা হয়। হ্যাঁ, না থাকলে আচ্ছা আমি আচ্ছা যদি খুঁজে আচ্ছা না পাই, তাহলে টাকারটা আমি বলবো নি। হ্যাঁ, শেষে আচ্ছা যদি আমি এর মধ্যে খুঁজে না পাই, তাহলে টাকার একটা উদাহরণ দিয়ে আমি ম্যাথ করে দিব। আচ্ছা ভাই। তারপর আসেন, হ্যাঁ ঠিক আছে, একটি দ্রব্য 200 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 240 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? ক্ষতি কখন হয়? যখন আপনি ক্রয় মূল্য থেকে, মানে ক্ষতি বের করার সিস্টেমটা হচ্ছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করা। আর লাভ বের করার সিস্টেমটা কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা মাইনাস করা। এটা হলো সিস্টেম। তাহলে এই সিস্টেমটা যদি মনে রাখেন, তাহলে এই যে এখানে যে সিস্টেমটা দেয়া আছে, মোটামুটি এখান থেকে আপনার অ্যান্সারটা বের করতে পারবেন।
ঠিক আছে? এর চাইতে শর্টকাট একটা রুলস আছে, তো শর্টকাট রুলস এর মধ্যে আবার ডাবল স্টেপে যেতে হয়। কয়টা স্টেপ? ডাবল স্টেপ। তো ডাবল স্টেপে যাইতে অনেক সময় ডাবল স্টেপে একবার যোগ করতে হয়, মানে কোনোটার ক্ষেত্রে আবার ডাবল স্টেপে যাওয়ার সময় কিছু ক্ষেত্রে যোগ করতে হয়, আবার কিছু ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তো এটা মানে একটু আমার কাছে মনে হয় যে অনেকে মনে রাখতে পারবে না, তার চাইতে এটা সিম্পল ওয়েতে যাওয়াই বেটার হয়। সিম্পল ওয়েতে গেলেই ভালো হয়। যেমন হচ্ছে 200 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 240 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে এখানে বিক্রয়ের কথা প্রথম, মানে যেটা বড় যেটা, সেটা হচ্ছে 240। 240 বিক্রি করলে কিন্তু আপনার লাভটা হচ্ছে। তার মানে হচ্ছে লাভটা বের করার সিস্টেমটা কি? এখানে বলছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে X ধরে নিতে হবে। তাহলে লাভটা বের করার সিস্টেম সিম্পলি হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য মাইনাস করা। ক্রয় মূল্য যেহেতু আমি X ধরলাম, তাহলে এটা 240 টাকায় আমি বিক্রি করছি, তার মানে মাইনাস এটা। এক পাশে এটা আমি করে ফেললাম। অপর পাশেও আমি এটাই লিখবো। অপর পাশে কি ক্ষতি হয়েছে? এখানে ক্ষতি। ক্ষতির বিষয়টা বলছে। তাহলে ক্ষতি হচ্ছে কিভাবে? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য মাইনাস করা। তার মানে X মাইনাস 200। এটা হচ্ছে। এখন এখানে একটু শর্ত দিয়েছে দ্বিগুণ লাভ হয়। দ্বিগুণ লাভ হয়। কোনটার চেয়ে দ্বিগুণ লাভ হচ্ছে? এখানে বলা আছে প্রথমে এইটা। প্রথমেরটা দুই হ্যাঁ, গুণ। হ্যাঁ, প্রথমেরটার 2 গুণ হচ্ছে। প্রথমেরটাতে দ্বিগুণ লাভ হচ্ছে। তাহলে এটা ক্যালকুলেট করলে আপনার মানটা চলে আসবে। বাকি ক্যালকুলেশনটা এখানে দেয়া আছে। এটা আর না বলি। পরেরটাতে আসেন 46। 500 এখানে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে আমরা এই যে এটার ক্ষেত্রে দেখলাম যেটা, খেয়াল করেন, এই যে কই গেল, এই যে এই দুইটার ক্ষেত্রে দুইটা জিনিস সমান আছে, আর দুইটা নিয়ে আমরা কাজ করলাম। এটার ক্ষেত্রে সমান আছে আর দুইটা নিয়ে কাজ করলাম। আর কিছু কিছু ক্ষেত্রে সমান থাকে না, সমান করে নিতে হয় কিছু কিছু ক্ষেত্রে। যেমন এই হিসাবটা, 50 টাকায় 8টি ডিম বিক্রি করায় 25% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? মানে আপনার কাজ হলো এখানে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত। তার মানে আপনাকে এখান থেকে বের করে আগে নিতে হবে। 8টা ডিমের হিসাব বলছে, বিক্রি করার হিসাব, কিন্তু এখানে সমান করে নিতে হবে। যেহেতু এখানে 12টার কথা বলছে, তার মানে আপনাকে এখান থেকে 12টা ডিমের বিক্রি মূল্যটাকে বের করে নিতে হবে। 12টা ডিমের, 8টা ডিমের যদি বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা হয়, তাহলে 12টা ডিমের বিক্রয় মূল্য কত, এটাকে বের করে নিতে হবে আপনাকে। ঠিক আছে? তা 8টার দাম হচ্ছে কয় টাকা? 50 টাকা। তাহলে 12টার দাম কত? 12 গুণন 50 ডিভাইড বাই 8। ঠিক আছে? এটা ক্যালকুলেশন করলে আসবে। এখানে দেওয়া আছে, যদি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, তাহলে 75 আছে। ঠিক আছে? 75 টাকা আসতেছে। তো 75 টাকা দিয়ে আপনি বিক্রি করেছেন। 75 এটা সিম্পলি হিসাব করেন আগে। 75 টাকায় আপনি বিক্রি করেছেন। করে আপনার 25% ক্ষতি হইল। আপনি 75 টাকায় বিক্রি করে আসলেন একটা জিনিস, আপনি বললেন যে আপনার 25 টাকা ক্ষতি হইল। তার মানে কি? আপনার ওইটার দাম ছিল হচ্ছে 100 টাকা। এটা মানে সিম্পল হিসাব জন্য কিন্তু এটা 100 টাকা সিম্পলি চলে আসলো। আর যদি মনে করেন না এখান থেকে আমি আর একটু ক্যালকুলেশন করব, তাহলে যেহেতু বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা হলে তাহলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে? তারপরে ধরেন 25% ক্ষতি। হ্যাঁ, 100 টাকা, এটার কথাই বলছি। ওই একই হিসাব তো। মানে এটা তো আর অন্য হিসাব, মানে অন্য কোনো যদি সংখ্যা থাকে তখন এইভাবে যাবেন। অন্য কোনো সংখ্যা যদি একটা জায়গায় দেখেন যে না এখানে বিক্রয় মূল্য আছে 60 টাকা, আ মানে এখানে যদি বলা থাকে 60 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা, তখন অন্য হিসেবে যাবেন। এখানে হিসাব যা করেন ওই আমি যেটা বললাম ওই একটাই আসবে। কারণ যেহেতু এখানে 75 আর 25 যোগ করলে 100ই হবে। ঠিক আছে? এটা খেয়াল করবেন। যে 100 টাকার জিনিস আপনি 75 টাকায় বিক্রি করছেন জন্যই আপনার কিন্তু 25 টাকা ক্ষতি হয়েছিল। মানে 25% ক্ষতি। এটা হচ্ছে মূল্য 100 টাকা। তাহলে নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে 15% ক্ষতি হলো। এটি ৮০ টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 25% লাভ হতো। খেয়াল করেন যে আমি এর আগেই করেছিলাম। সেটা হচ্ছে যে ক্ষতি থেকে কিন্তু লাভ হইছে। এই যে ক্ষতি থেকে লাভ হইছে সেটার ম্যাথটা। ক্ষতি থেকে লাভ হওয়া। আর মাঝখানে বলছে ৮০ টাকা বেশি হলে। ক্ষতি থেকে লাভ হইলে কি হয়? পার্সেন্টেজ ২ টা যোগ করে দিতে হয়। 25 আর হচ্ছে 15। যোগ করলে হয় 40। তার মানে 40% সমান কি? টাকাটা ৮০ টাকা। তার মানে দেখেন এখানে কিন্তু দ্বিগুণ হচ্ছে। ৪০ এর জায়গায় ৮০। তার মানে হচ্ছে এটাতে যখন ১০০% করতে যাবেন, তার মানে এটাও দ্বিগুণ হবে। ১০০% মানে হচ্ছে ২০০ টাকা। ঠিক আছে? ১০০% তার মানে ওইটার মূল্য ছিল হচ্ছে কি? ২০০ টাকা। ক্রয় মূল্য হচ্ছে কি? ২০০ টাকা ছিল।
এখানে কিন্তু প্রশ্ন আলাদা বলছে, দ্রব্যটির প্রথমে কত মূল্যে বিক্রয় করা হয়েছিল এটা বলেছে, ক্রয় মূল্য চাইনি। ক্রয় মূল্য চাইলে ডিরেক্ট অ্যান্সার হতো 200। পরের স্টেপ বলছে দ্রব্যটির প্রথমে কত মূল্যে বিক্রয় করা। প্রথমে কত মূল্য মানে যে 15% ক্ষতিতে বিক্রি করেছিল, 15% ক্ষতিতে বিক্রি করছিল। 15% ক্ষতি মানে কি, 100 টাকায় সে ক্ষতি করছে 15 টাকা, লস করছে 15 টাকা। তাহলে 200 টাকা লস করবে কত টাকা, 30 টাকা লস করছে। তো 30 টাকা লস করে যদি বিক্রি করে, তার বিক্রয় মূল্য কত ছিল, 170 টাকা। মানে পরের অংশটুকু হিসাবটা কিন্তু মুখোমুখি হয়ে যায়, কারণ এই হিসাবটুকু তো আপনারা আগেও শিখলেন। হ্যাঁ, এখানে যেহেতু একটু টুইস্ট দিছে, তো এই টুইস্টটা আপনাকে সলভ করতে হবে। আচ্ছা, পরেরটা কিন্তু সেমই, পরেরটার কোনো টুইস্ট দেয় নাই। দেখেন, এই যে প্রথমে ক্ষতিতে বিক্রি, তারপর লাভে বিক্রি। তার মানে ক্ষতি থেকে লাভ হইলে এখানে কিন্তু বিক্রয় মূল্য 150 টাকা বেশি কথা বলছে। তার মানে এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হয় 15%। 15% সমান 150 টাকা। তার মানে এখানে 10 গুণ আছে, তার মানে 100% সমান হবে এর 10 গুণ, মানে 1000 টাকা। 1000 টাকা অ্যান্সার, সেম ভাবেই চলে আসবে এটা। তারপরে আসি, এক ব্যক্তি 60 টাকায় 20টি দ্রব্য বিক্রয় করে 20% লাভ করলো। 60 টাকায় সে কতগুলো দ্রব্য ক্রয় করেছিল, মানে 60 টাকায় মানে সে কতগুলো দ্রব্য ক্রয় করেছিল এটা বলছে। তার মানে 20টা দ্রব্য ক্রয় করে সে 20% লাভ করলো। এখানে শুধু লাভের কথা বলছে, আর সেখান থেকে বলছে যে দ্রব্যগুলোর সংখ্যা জানতে চেয়েছে এখানে। তো এটা সিস্টেমটা দ্রব্য সংখ্যার মধ্যে আপনি ওইভাবে যেতে পারেন, হ্যাঁ, ওইভাবে করা যাবে। আগেরটার মতো চাইলে এটা করা সম্ভব হবে, ঠিক আছে। আগেরটাই যে পণ্য সংখ্যা যেটা আমরা বের করছি, চাইলে ওইভাবেও বের করা সম্ভব, ঠিক আছে। তবে এখানে একটু খেয়াল করেন যে আগেরটার সাথে যদি একটু খেয়াল করি যে এটা পণ্য সংখ্যা বলছে, তাই না। সে কতগুলো দ্রব্য ক্রয় করেছিল, এখানে কি বলছে, ক্রয় করেছিল। আর আগেরটাতে একটু যাই, এখানে বলেছিল, এটাই তো না, হ্যাঁ, 44-এ বলেছিল, এটাতে বলছিল কয়টা বিক্রয় করেছিল, ঠিক আছে, বিক্রয় করেছিল। তাহলে ক্রয় আর বিক্রয় যদি অপোজিট জিনিস হয়, তাহলে এই জায়গাটাকেও আপনার অপোজিট করতে হবে, ঠিক আছে, এই পাশের টুকুতে। তাহলে এখানে কি বললো, পণ্য সংখ্যা যদি আপনি বের করতে চান, তাহলে এখানে আমি সিম্পলি একটা সংখ্যা দেওয়া আছে, সেটা হলো 20, 20টি দ্রব্য, তাহলে 20 লিখলেন। আর ওটা যেহেতু অপোজিট করতে বলছে, অপোজিট মানে এখানে কত পার্সেন্ট লাভ হচ্ছে, 120% লাভ, 120 ডিভাইডেড বাই 100। তাহলে এটা ক্যালকুলেট করলে এখানে কিন্তু মানটা চলে আসবে। এটা কাটলে হচ্ছে 5 হচ্ছে, আর 5 দিয়ে যদি 120 ভাগ, মানে 120 দিয়ে যদি 120 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে 24টা চলে আসবে, এটা অ্যান্সার। তাহলে এটাও একটা বিষয়, সেটা হচ্ছে ওখানে চেয়েছে হচ্ছে বিক্রয়, বিক্রয়ের ক্ষেত্রে কোনটা করলাম, লাভটা থাকলো নিচে, আর ক্রয়ের ক্ষেত্রে লাভটা গেল উপরে, ঠিক আছে। এটা একটু খেয়াল করবেন সচেতন ভাবে, তাহলে খেয়াল হবে, মানে দুইটার পাশাপাশি লিখে রাখবেন দরকার হলে। এটা যদিও একটু ডিস্টেন্স হলো দুইটার মধ্যে, তো দুইটার সাথে অ্যারো দিয়ে এটা একটু খেয়াল করবেন দুইটার সাথে যখন সলভ করবেন। তারপর আসেন এই যে 50 নম্বরে মূলত এই কথাটা বলা আছে, যে এখানে দেখলাম যে সব জায়গায় হয়তো লাভ, এটা লাভ পাইলাম, আগেরটাও লাভ পাইলাম, কিন্তু এখানে কিন্তু লাভ দুইটাই আছে, এবং সেখানে পণ্য সংখ্যায় চেয়েছে। টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি। 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে পারেন, লেবু সংখ্যা চেয়েছে মানে পণ্য সংখ্যা চেয়েছে। তো পণ্য সংখ্যা বের করার সিস্টেমটা, এখানে বিক্রয়ের কথাই কিন্তু বলা আছে, বিক্রয় করতে, এখানে কিন্তু বলা হচ্ছে ক্রয় করার কথা। বিক্রয় করার রুলসটা আমরা প্রথমে শিখেছি, যে কোনো একটা রুল শিখবো। আমরা জানি যে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, একটা জিনিস শিখে ওখান থেকে 4টা জিনিস বের করা যায়, একটা জিনিস শিখে 4টা জিনিস বের করা যায়। যে আপনি হচ্ছে বিক্রয়টা শুধু মনে রাখবেন, পণ্য সংখ্যা বের করার, এবং সেখানে যদি বিক্রয়ের কথা বলা থাকে, আমি যে প্রথম মানে রুলসটা লিখে দিয়েছি আপনাদের, ওটা হচ্ছে কি, বিক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা বের করা। বিক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা বের করা যেটা, তাহলে ক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা বের করা তার অপোজিটটা হবে, ঠিক আছে এইটা। তাহলে এবার ওই মূল সূত্রটা আবার যদি আমি একটু লিখি, আচ্ছা এখানে না লিখে আমি এটাতে লিখছি সাইডে। মূল সূত্র বলছিলাম কি, বিক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা বের করার সিস্টেম। তাহলে এটা কি সিস্টেমটা,
যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিব, ঠিক আছে? যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো, তারপরে ইনটু দিয়ে উপরে থাকে হচ্ছে ক্ষতি আর নিচে থাকে হলো লাভ। এটা বিক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা বের করার সিস্টেম। তাহলে এখানে কি আছে, সংখ্যা দেওয়া আছে কত, 12, ঠিক আছে? সংখ্যা কত দেওয়া আছে, 12, আর ক্ষতির কথা বলছে 4%, সরি 4% ক্ষতি মানে হচ্ছে 96, আর লাভ হচ্ছে কত পার্সেন্ট, 44%, তার মানে 144। এটাকে আপনি ক্যালকুলেট করলে হয়ে যাবে। এটা দিয়ে এটা কাটলে কত হবে, 12, তাই না? আর এটা দিয়ে এটা কাটলে কত হবে, 8। পণ্য সংখ্যা হচ্ছে 8, 8 × 96। আর যদি বলা হয় যে ক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা, জাস্ট এই জায়গাটুকুতে চেঞ্জ হবে, লাভটা উপরে ক্ষতির অংশটুকু নিচে। পরীক্ষা, বিগত সালের পরীক্ষাতে যদি দেখি যে আমরা সাধারণত এই ম্যাথটাই আসে, মানে আসছিল আর কি, সেক্ষেত্রে কিন্তু এই যে বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু পণ্য সংখ্যাটা, সরি বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু পণ্য সংখ্যাটা সাথে জানতে চায়। তো সেক্ষেত্রে এই ট্রিক্সটাতে আপনাকে যেতে হবে। এই ট্রিক্স, এটা কিন্তু আসলে মানে অনেক বড় একটা ম্যাথ, হ্যাঁ। এই সূত্রটা কিন্তু আর কোথাও পাবেন না আশা করি, পাওয়ার কথা না, হ্যাঁ। পাইলেও মানে আমার মতো হচ্ছে যারা ভাবছে তারা এটা বের করতে পারছে। এটা অনেকদিন বের করে মানে ক্যালকুলেশনটা মিলানোর পরে এটা আসছে আর কি, হ্যাঁ। আমি অনেকদিন মানে এই ম্যাথটা প্রথমে আমি ওইভাবে যে শর্টকাট যেগুলো হইতো না সেগুলো আমি পরীক্ষার হলের জন্য প্রিপারেশন নিতাম না স্বাভাবিক, কারণ ওইটা একদম লং নিয়মে করার সময় পরীক্ষার হলে পাবো না, সেটা আগে থেকে ডিটারমাইন্ড হয়ে হবে যে ম্যাথগুলোর ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আপনাদেরকেও মানে ডিটারমাইন্ড হয়ে যেতে হবে, যেগুলো বড় আগে থেকেই হয়তো বা যে আসলে এইগুলো আনসার করবো না, এটা মেনেই যেতে হবে। দেখতাম যে এটা কোনোভাবেই সহজে করা যেত না, অনেক অনেক দিন লাগছে আর কি, মানে এটা এস্টাবলিশ করতে। তারপরে ওই এটার ক্ষেত্রে এটা আসে, আবার যে টাকার ক্ষেত্রে দেখা গেছে যে এটাকে আবার উল্টাইতে দিয়ে হচ্ছে, এটার অপোজিট করলে কি আবার টাকাটা চলে আসে। বিক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যাটা শিখবেন, শিখলে এটার বিপরীত করলে ক্রয়ের ক্ষেত্রেটা পেয়ে যাবেন পণ্য সংখ্যা, আবার অপরপক্ষে বিক্রয়ের ক্ষেত্রে এই যে মানে মূল্যটাও পেয়ে যাবেন, সেটা আমরা পরে দেখবো নি। আচ্ছা, না হলে ওইটা এখনই দেখাই দিই, পরে আর কখন আসবে সেটা জানি না, এটা এখনই একটু দেখাই দিচ্ছি আপনাদের, এখানে ম্যাথটা আমি লিখে দিচ্ছি। দেখুন, এটা এটা আমি দেখে দিচ্ছি এখানে, যদি এরকম বলা থাকতো কোশ্চেন আর কি, হ্যাঁ, যে একটি সাইকেল 7,200 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি, ওটার মতোই কিন্তু, হ্যাঁ। কত টাকায় বিক্রয় করলে, এই যে টাকাই বলছে, টাকা চেয়েছে এখানে, আবার কিন্তু এখানে কিন্তু বিক্রয় মূল্যটাই চেয়েছে, ঠিক আছে? কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে, 12% লাভ হবে, এটা। তার মানে এটার ক্ষেত্রে এই যে আমি এটা বললাম, বিক্রয়ের ক্ষেত্রে যে পণ্য সংখ্যা যেটা বের করেছি, বিক্রয়ের ক্ষেত্রে মানে বিক্রয় মূল্য তার মানে অপোজিটটা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের সিস্টেমটা কি হবে, সংখ্যা তো সংখ্যাই থাকবে, যেটাই লাভটা থাকবে উপরে, ক্ষতিটা থাকবে নিচে। তার মানে এখানে বুঝতে পারছেন যে সংখ্যা আছে কত এখানে, 7,200, আর লাভের অংশ কি বলছে এখানে, লাভের অংশ বলছে উপরে থাকবে। তো লাভের অংশ উপরে থাকা মানে কত, 112, আর ক্ষতির অংশ নিচে থাকা মানে 90। তাহলে এটা দিয়ে এটা কাটেন, এটা 8 নং 72 হচ্ছে, তার মানে এখানে 8 দিলে বা 80 হচ্ছে। এবার যদি 80 আর হচ্ছে 112 গুণ করেন, তাহলে এটা রেজাল্ট চলে আসবে 1960 আসবে। এই তো বললেন, এটা আমি বুঝাই দিলাম এখানে।
এখানে যদি আবার ক্রয়ের ক্ষেত্রে বলতো তার অপোজিটটা হতো, এখানে যদি ক্রয় মূল্য চাইতো এটা আবার উপরে যেত, এটা নিচে আসতো, যে কোনো একটা মনে রাখলেই চলবে। আপনি যদি বিক্রয়ের ক্ষেত্রে পদ সংখ্যা মানে পণ্য সংখ্যাটা মনে রাখেন, তাহলে বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় মূল্য যেটা সেটা হবে এর অপোজিট, এটা মনে রাখলেই চলবে। তাহলে দুইটা পেয়ে গেলেন, আর প্রত্যেকটার অপোজিট আবার চেঞ্জ হবে আর কি, মানে যে কোনো একটা ধরে রাখলেই আপনি পরেরগুলো অ্যান্সার করতে পারবেন। সাধারণত এই দুইটাই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে এর আগে যতগুলো সলভ আমরা দেখেছি বা প্রশ্নগুলো দেখেছি, এখানে 99% এগুলোই কিন্তু আসে। একটা হচ্ছে বিক্রয় ক্ষেত্রে পণ্য সংখ্যা চাই বা হচ্ছে বিক্রয় মূল্য চাই। আর যেটা একটু ব্যতিক্রম দেখলাম সেটা হচ্ছে 49 নম্বর ছিল আর কি, হ্যাঁ, যে এখানে ক্রয়ের ক্ষেত্রে পণ্য সংখ্যা চেয়েছে, সেটার ক্ষেত্রে আমরা বের করতে পেরেছি। তারপর হচ্ছে 51 নম্বরে 20 টাকায় 5টি কলম কিনে প্রতিটি 6 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখেন এখানে কিন্তু ওই একই কথা, আমাদের সিস্টেমটা যেটা থাকবে আমাদের প্রতিটির কথা বলছে, প্রতিটি 6 টাকা, মানে প্রত্যেকটার হচ্ছে বিক্রয় মূল্য 6 টাকা। তার মানে এখানে প্রত্যেকটার ক্রয় মূল্য আমরা বের করে নিব, একটা তো আগে সমান করে নিতে হবে। তাহলে খেয়াল করেন যে 20 টাকায় 4টা কলম কিনলেন, তার মানে হচ্ছে প্রত্যেকটা কলমের দাম কত ছিল, 4 টাকা। এবার আপনি বিক্রি করলেন কয় টাকায়, 6 টাকায়। তাহলে ওইটা সিস্টেম একই, বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। আর এখানে কি হয়েছে, লাভ বা ক্ষতি হয়েছে যদিও বলছে, কিন্তু আপনি এটা বোঝেন, আপনি 4 টাকা কিনে 6 টাকা বিক্রি করছেন, ডেফিনেটলি আপনি লাভ করেছেন। তার মানে নিচে হবে ছোট সংখ্যাটা, গুণন 100। তার মানে এখানে 2 2 2 দিয়ে কাটলে আর এটা দিয়ে 100 কাটলে হবে কত, 50%। তাহলে এগুলোর ক্ষেত্রে লাভ ক্ষতির ক্ষেত্রে যখন দুইটা সংখ্যা বড় সংখ্যা ছোট সংখ্যা যখন মাইনাস করতে যাবেন, অবশ্যই যে যে কোনো একটা প্রান্ত হয় সমান থাকলে তো ডিরেক্ট আসবে, আর না হলে সমান করে নিতে হবে। তারপরে এটা একটু ভুল আছে, সেটা হচ্ছে 125 টাকায় হবে এখানে, হ্যাঁ, 125 টাকায় 15টি খেলনা কিনে 150 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এটাও সিস্টেম একই, ঠিক আছে। 125 টাকায় 15টি খেলনা কিনে 150 টাকা, এখানে ওই 15টার কথাই বলছে, কিন্তু তার মানে খেলনার পরিমাণ সেম, 15টা কেনার কথা বলছে, 15টা বিক্রি করার কথা বলছে, হ্যাঁ? তার মানে এখানে দেখেন বড় সংখ্যা কত, 150, ছোট সংখ্যা হচ্ছে 125, লাভের কথা বলছে, নিচে ছোট সংখ্যাটা থাকবে 100। এটা ক্যালকুলেশন করলেই চলে আসবে, আমি আর ক্যালকুলেশন করে দেখাইলাম না, অনেকবার দেখাইছি এটা। তারপরে 53, রাকিব একটি দ্রব্য 161 টাকায় বিক্রয় করায়, তার 1/6 অংশ লাভ হলো, 1/6 অংশ লাভ হলো। তো এটা এই যে এখানে যেটা আছে এটা এইভাবেও করা যায়, তবে শর্টকাট যে সিস্টেমটা এটা হচ্ছে কিছুক্ষণ আগে যে আমরা পড়লাম যে সুদ আসলের এত টাকা, একটা অংশ আসছে না, সেই জায়গাটুকু। তার মানে এটা যে এত লাভ হওয়া মানে কি, লাভ হয় অবশ্যই ক্রয় মূল্যর। লাভ কার উপর করে, মানুষ ক্রয় মূল্যের উপরই করে, ক্রয় মূল্যের উপরই করে, ঠিক আছে। ক্রয় মূল্যের এত অংশ, এখানে কিন্তু তার এত অংশ মানে কি, বিক্রয় করার তার এত অংশ, তার ঠিক আছে, কিন্তু সে যে ক্রয় করছে সেটারই তো এত অংশ লাভ হয়েছে। অর্থাৎ এটার মধ্যে কথাটা এইভাবে উজ্জ্বল আছে যে ক্রয় মূল্যের 1/6 অংশ লাভ, ক্রয় মূল্যের 1/6 অংশ লাভ হয়েছে, 1/6 অংশ লাভ হয়েছে। অর্থাৎ এখানে আগে যেটা ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, আগেরটাও যেটা আমি দেখেছি, আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা, লাভ হয়েছে 6 টাকা। সে কিনছে 1 টাকা দিয়ে, লাভ করছে 6 টাকা, তাহলে বিক্রয় করছে কয় টাকায়, 60 টাকায়। এটা কিন্তু বিক্রয় মূল্য না, কিন্তু 6 নম্বর মানে 6 যেটা, এটা কিন্তু বিক্রয় মূল্য না। এটা শুধু এখান থেকেই, শুধু এই যে পার্সেন্ট ইয়াটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ বা অনুপাত যেটাই বলি না কেন, এই অনুপাত থেকে অ্যান্সারটা, এটা যদি বুঝে থাকেন এখান থেকে অ্যান্সারটা চলে আসবে, আর কোনো কিছু করতে হবে না। তার মানে এখানে ক্রয় মূল্য 1 টাকা আর লাভ করছে 6 টাকা, তার মানে 1 আর 6 যোগ করলে এটা হচ্ছে বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে এখানে বলছে যে 161 টাকায় বিক্রয় করায়, ঠিক আছে, 161 টাকা বিক্রয়, তার মানে 7 সমান, মানে 161 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তাহলে 161 আর 7 দ্বারা যদি আপনি ভাগ করেন তাহলেই রেজাল্ট চলে আসবে। না, এখানে অবশ্যই ক্রয় মূল্য বলছে, রেজাল্ট পুরোটা আসবে না, ইউনিটের মান আসবে, এটা ইউনিটের মান আসবে, পুরোটা আসবে না, হ্যাঁ। যেমন 7 × 14, এখানে খেয়াল করেন, এটার মানটা আগে জানি, তারপর 21,
হ্যাঁ, তারপরে 3 7 21, তাহলে 23। কারণ একটা ইউনিটের মান হলো 23। একটা ইউনিটের মান কত পাইলাম? 23 পাইলাম। তাহলে এখানে কি বলা আছে? ক্রয় মূল্য বলছে। কি চেয়েছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কোনটা ছিল? দ্রব্যটির ক্রয় মূল্য কত? তার মানে এখানে 6 দিয়ে গুণন করলেই হয়ে যাচ্ছে। 23 কে যদি 6 দিয়ে আমরা গুণন করে দেই, তাহলে যেহেতু ওই টাকাটা হচ্ছে তার ইয়ে হয়েছে, তাহলে এখান থেকে 138 হয়ে যাবে মেবি। 3 6 18 আর 6 2 12 আর 1 13, 138। এটা তার হচ্ছে ক্রয় মূল্য। তো এইভাবে এটা বের করতে পারবেন। এরকম একটা ম্যাথ মানে সামনেও আমরা পাবো। তারপর হচ্ছে টাকায় 20টি দরে আম ক্রয় করে 1/3 লাভ করতে চাইলে, লাভ করতে হলে টাকায় কয়টি আম বিক্রয় করতে হবে? 1/3 কথা বলছে এখানে। টাকায় 20টি দরে আম ক্রয় করার কথা বলছে। 1/3 লাভ করার কথা বলছে। এখন এটা কিন্তু যদিও বলছে কয়টি পণ্য টাকায় কয়টি বিক্রয় করলে, পণ্য সংখ্যা এখানে জানতে চেয়েছে, কিন্তু এখানে 1/3 বলছে। তো 1/3 বললে এই ক্ষেত্রে হয় কি, ওই ওই সিস্টেমে যাওয়া যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। এখানে তো নির্দিষ্ট সংখ্যা বা মানে লাভের কোনো পার্সেন্টেজও নাই, তারপরে ক্ষতিরও পার্সেন্টেজ নেই। তো 1/3 লাভের যদি মানে লাভের পার্সেন্টেজ করে এনে যদি এখানে রেজাল্ট বের করতে চান, তাহলে এটা একটু ঝামেলা হয় এখানে। তাহলে এখানে সবচেয়ে বেটার হয় যে এখানে যে সাইডে শর্ট নোট মানে যেটা ডিরেক্ট করে দেওয়া আছে কত অংশ, যেমন হচ্ছে 1/3 লাভ, এই অংশটুকু হচ্ছে লাভের কথা বলছে। ঠিক আছে, এটা যে শর্টলি যেভাবে বলা আছে যে পণ্য বিক্রয় করতে হবে কতটি, এক্সটি বলছে। আর টাকায় 20টি দরে আম ক্রয় করার কথা বলছে। তার মানে হচ্ছে 20 মাইনাস এক্স, এই যেটা এখানে করে দেওয়া আছে, আমি আর না বলি এখানে। তাহলে 20 মাইনাস এক্স ডিভাইড বাই এক্স, আবার হচ্ছে ওই আম বিক্রির সংখ্যাটা আর কি। ঠিক আছে, এটাই হলো আপনার হচ্ছে লাভের পরিমাণটা 1/3 অংশ। আর এখান থেকে ক্যালকুলেশন করলে এটা তখন চলে আসবে। এটা ডিরেক্ট এইভাবে করাটা সবচেয়ে সহজ হবে আমার যেটা মনে হয়। এটার অন্য ইয়েতে যেহেতু 1/3 বলছে, এটা যদি পার্সেন্টেজ বলা থাকতো তাহলে আমরা ওই যে আগের নিয়মে বের করতে পারতাম। তারপরে আসি যে 75 টাকায় 15টি বল পেন কিনে, 75 টাকায় কয়টা বল পেন কিনছি? 15টা। কিনে 90 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এখানে মেইন বিষয় হচ্ছে বল পেন 15টা আছে, এখানে 15টাই আছে। তাহলে বল পেন নিয়ে আমাদের ব্যাপার না। এখানে হচ্ছে 75 আর হচ্ছে 90, এটা। কারণ বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড বাই, যেহেতু লাভ বলছে ছোট সংখ্যা, সেম আগের মতো। তারপর হচ্ছে 1 কুড়ি কমলা 400 টাকায় ক্রয় করে 1 ডজন। আচ্ছা, এখানে বললো কি 1 কুড়ি মানে হচ্ছে 20টার কথা বললো। তাহলে প্রত্যেকটা, আচ্ছা এখানে 20টার কথা বলে আবার বললো কি 1 ডজনের কথা বললো। 1 ডজনের কথা বললো। আপনি চাইলে এখান থেকে করতে পারেন, প্রত্যেকটার সিঙ্গেল সিঙ্গেল আপনি মান নিতে পারেন। যেমন হচ্ছে 1 কুড়ির দাম যদি হয় হলো 400 টাকা, তাহলে প্রত্যেকটার দাম কত? 20 টাকা করে, 20 টাকা করে। আবার 1 ডজনের দাম মানে বিক্রি যদি হয় 264 টাকা, তার মানে আপনি 12 দিয়ে 264 কে আগে ভাগ করে নিলেন, 24, এখানে আবার 24 হলো, তার মানে 22 টাকা। খেয়াল করেন যে ক্রয় করলেন আপনি 20 টাকা, প্রত্যেকটা সিঙ্গেল পিস হচ্ছে 20 টাকায় ক্রয় করলেন, আর বিক্রয় করলেন সিঙ্গেল পিস হচ্ছে 22 টাকা। আপনি এক মানে ওই সংখ্যা কিন্তু একে নিয়ে আসলেন। তার মানে এখানে বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, তার মানে এখানে 22 মাইনাস 20, নিচে হলো 20। শতকরা লাভ বলছে বড় সংখ্যা ছোট সংখ্যা লাভ, ওই আগের মতোই। তবে একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করলে উহার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? 20% লাভ মানে হচ্ছে সেটা হলো 100, মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বলছে। তো ক্রয় মূল্যটা আগে থাকতে হবে। আপনি ক্রয় করছেন 100 টাকা দিয়ে, তারপর বিক্রয় করলেন 120 টাকা দিয়ে। তাহলে এটার যেটা অনুপাত সেটাই 5:4। তারপর আসি যে প্রতি মিটার 120 টাকা দরে কাপড় ক্রয় করে 150 টাকা দরে বিক্রয় করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল? এখানে কি বলছে? এখানে লাভ করছে কত? এখানে প্রত্যেকটা মিটারে লাভ হইছে কত? 120 টাকায় কিনছে আর 150 টাকায় বিক্রি করছে। প্রত্যেকটা মিটারে লাভ করছে 25 টাকা করে। তো এটা বুঝতে পারছেন, প্রত্যেক মিটারে যদি লাভ মানে 25 টাকা যদি লাভ হয় 1 মিটারে, হুম? 25 টাকায় যদি লাভ হয় 1 মিটারে, তার মানে 2000 টাকা লাভ হবে কত মিটারে? মানে হচ্ছে 2000 কে আমরা 25 দ্বারা ভাগ করলে অ্যান্সারটা পেয়ে যাবো। সিম্পল এটা। তারপর একটি গরু 45,000 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ লাভ হলো। গরুটির ক্রয় মূল্য কত?
তাহলে এখানে দেখেন ক্রয় মূল্য যদি এটা বড়, আমরা কি আগেরটা বলতে ভুল করছিলাম নাকি? এখন কেন জানি মনে হচ্ছে। আচ্ছা আমি পরে দেখতেছি তাহলে। ক্রয় মূল্য বলছে ক্রয় মূল্যের 1/8 অংশ। হ্যাঁ, এখানে বড় সংখ্যাটা দেখতে হবে যে লাভটা আপনি কত করলেন। এখানে সিম্পলি যদি বোঝেন, ওটা মনে হয় আগেরটা ভুলই বলছিলাম যেটা মনে হচ্ছে, মানে ধরার ক্ষেত্রে আর কি। হ্যাঁ, ক্রয় মূল্য হচ্ছে যদি ধরা হয় 8 টাকা, ঠিক আছে, আর লাভ হলো 1 টাকা। ঠিক আছে, ক্রয় মূল্য 8 টাকা হবে এখানে, মানে বড়টা হচ্ছে ক্রয় মূল্য আর ছোটটা হবে লাভ হবে 1 টাকা। এটা আগেরটা ভুলই হয়েছিল বলতে। ঠিক আছে, এইটা। তাহলে এখানে খেয়াল করেন, এই লাভের অংশ কত? 1 টাকা। তার মানে 8 আর 1 হচ্ছে 9। মোট কথা এটা আমরা কি করব? এটা অনুপাত, 1:8 অনুপাত, তাই বোঝাচ্ছে। তার মানে অনুপাতগুলো যোগ করতে হয় 9। তাহলে 9 সমান হচ্ছে আমরা 45 কে ভাগ করব 9 দিয়ে। আর 45 কে ভাগ করলে 9 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 5 হয়, 5 নং 45। প্রত্যেকটা ইউনিটের মান কত হচ্ছে? 5000 করে হয়। 5000 হয়। আর বড় সংখ্যাটা হচ্ছে যেটা ক্রয় মূল্য সেটা। তাহলে 5 * 8 = 40। তার মানে এখানে 40,000। আগের ম্যাথটা কত নম্বরে ছিল? ক্রয় মূল্য 53 নম্বর এমএবি ছিল। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা ভুলই হয়েছিল মনে হয়। তাহলে 6 যেটা বলা হচ্ছে, 6টা হচ্ছে ক্রয় মূল্য। 6 ইউনিট। হ্যাঁ, ঠিকই আছে। মানে পরের অংশটুকু ঠিক আছে। পরের অংশ ঠিক আছে। আমার এই প্রথম অংশটুকু বলতে ভুল হয়েছিল। মানে বড়টাই হলো কি ক্রয় মূল্য, আর লাভ যেটা হলো লাভ সামান্য সেটা হচ্ছে 1। এইজন্য হচ্ছে 6 এর সাথেই আমি গুণ করছিলাম পরের অংশটুকুতে, ঠিকই আছে। কিন্তু প্রথম অংশটুকু আমি বলতে এখানে ভুল করছিলাম। তার মানে এটা খেয়াল করবেন যে টাকা যেটা 6 টাকা, সে 6 টাকা দিয়ে কিনছিল আর পরবর্তীতে 1 টাকা লাভ করছে। হ্যাঁ, ১ টাকায় কিনে ৬ টাকা লাভ, এত লাভ করে নাই। হ্যাঁ? এটা মনে রাখবেন। যেহেতু 1/6 অংশ বলছে। তার মানে ৬ ভাগের ১ ভাগ লাভ হইছে। ৬ টাকায় কিনছে, ১ টাকা লাভ হইছে। ৬ ভাগের ১ ভাগ লাভ হওয়া মানে কি? ৬ টাকায় কিনছে, ১ টাকা লাভ হইছে। এই সিস্টেমটা। এটা প্রথম অংশটুকুতে আমার বলতে ভুল হয়েছিল। পরের অংশটুকুর হিসাব ঠিক আছে। আর এটারও তাই, এটার হিসাবও ঠিক আছে। তাহলে এটা একটু খেয়াল করে নিবেন যে ৫৩ নাম্বার যেটা আমি বলছিলাম, ওই জায়গাটুকু একটু যদি যেটা এটা প্রথম অংশটুকুর জন্য কারেকশন করে নিবেন। অর্থাৎ ৪৯ হ্যাঁ, ৫৯ নাম্বার যেটা, ৫৯ নাম্বার যেটা ৫৩ নাম্বারই সেম, একই জিনিস এখান থেকে বের করা যায়। এটাকে অনুপাত হিসেবে ধরে যোগ করে এটাকে যদি আমরা ভাগ করে দেই, একটা ইউনিটের মান বের হবে। আর তারপরে এখান থেকে ক্রয় মূল্যটা বের করা যাবে। এটা মানে খুব সিম্পল ওয়েতে করা যায়। তারপর হচ্ছে ৬০ নম্বরে, একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১২% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হতো? কত টাকা? এখানে কি বলছে? টাকার কথা বলছে। এই যে আসছে। মানে যেটা তখনও বলা হয়েছিল যে টাকা দিয়ে একটা দেখাবো। কত টাকা লাভ হইতো? দ্রব্যটির মূল্য 10% কম হলে কত টাকা লাভ হইতো? তো এখানে ৮০০ টাকা দেয়া আছে। টাকার পরিমাণটা দেয়া আছে। তারপরে এটা কি হবে? যেহেতু লাভের কথা বলছে, ১১২ উপরে, আর যেহেতু আ মানে কি বলছে? ক্ষতির কথা বলছে। মূল্য 10% কম হলে ৯০ টা দিব নিচে। ঠিক আছে? তাহলে এটার আনসার যেটা দাঁড়াবে সেটাই। এটার আনসার কত আসবে? যদি দেখি এখানে, এটাতে সরাসরি কাটা যাবে না। ৯০ আছে। এটা ক্যালকুলেশনটা একটু অন্যভাবে করতে হবে। তাহলে করলে আসবে কত এটার? একটু ক্যালকুলেশন করে আমাকে জানান তো। ৯ দিয়ে এটা করা যাবে। ভাই এটা 995 দশমিক সামথিং আসে। এই যে 800 গুণন 112 ভাই 90 না? আচ্ছা, এটা কি ওই নিয়মে পড়ে আদৌ? দাঁড়ান তো দেখি। একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১২% লাভে বিক্রয় করা হলো। তারপরে দ্রব্যটির মূল্য 10% কম হলে, মূল্য বলছে, এখানে তো ক্ষতির কথা বলে নাই। আমার এটা বুঝতেই ভুল হলো এখানে। এটা তো এই নিয়মের মধ্যে পড়েই না। এটা ওই নিয়মের মধ্যে নাই কিন্তু, দেখেন খেয়াল করে।
বিক্রয় বলছে 12% লাভ, লাভ ঠিক আছে, প্রথম অংশটুকু ঠিক ছিল, কিন্তু পরের অংশটুকু ক্ষতির কথা বলেনি, এটা মানে ইয়ার কথা বলছে, দ্রব্যটির মূল্য 10% কমের কথা বলছে, মানে ওটা ওই নিয়মে যাবে না, ওই নিয়মে আসবে না। তাহলে এটা নর্মাল নিয়মেই করতে হবে, 800 টাকায় বিক্রি করে 12% লাভে বিক্রয় করা হলো, ঠিক আছে, নর্মাল নিয়মে যেটা সেই নিয়মে যাব, অর্থাৎ 800 টাকা ক্রয় করা হলো, এর হচ্ছে 12%, তার মানে হচ্ছে 112/100, ঠিক আছে। এইভাবে করে যে মানটা আসবে, মানে এখানে যেটা সিম্পল ওয়েতে বলা আছে সেটাতেই যাব। আর তারপরে হচ্ছে ওই দ্রব্যের মূল্য আবার 10% কমাও, দ্রব্যের মূল্য 10% কমায় এটার মানটা চলে আসছে। ওটা ওইভাবে মেবি হবে না, ওটা তো আরেকটা নিয়ম, ক্ষতি ছিল, ক্ষতির অংশ, এখানে ক্ষতির কথা যেহেতু বলে নাই, দ্রব্যের মূল্যটা কমাইছে, তো ওইটা ওই সিস্টেমে যাবে না, এটা এই সিস্টেমে আপনাকে করতে হবে। লাভের অংশটুকু কত, এটা দুইটা মান বের করে তারপরে অ্যান্সারটা করতে হবে, এটা ওই সিস্টেমে যায় না। তাহলে ওই সিস্টেমের ক্ষেত্রে কোনটা আমি ওই আগে দেখালাম আর হচ্ছে পরে যেটা দেখালাম, ওটার ক্ষেত্রে মনে রাখবেন যেটাতে লাভ আছে, তারপরে ক্ষতি, দুইটাই দেওয়া আছে, তারপরে ওখান থেকে হয় পণ্য সংখ্যা চাবে, না হলে দ্রব্য মূল্য মানে বিক্রয় মূল্য সংখ্যা, বিক্রয় মূল্যের পরিমাণ জানতে চাইবে, তখন ওইটা আমরা দিতে পারি। আচ্ছা, সরি। আচ্ছা, তারপরে যদি আমরা যাই, সেটা হলো কই গেল, শেয়ার অফ হয়েছে মেবি। দেখেন এই অংশটা কিন্তু পাটিগণিতে শেষ, পাটিগণিতে একটু এই বিষয়গুলো একটু বেশি মানে হিসাব নিকাশের বা বিদঘুটের বিষয় থাকে, কিন্তু বীজগণিতের পার্টের মধ্যে যদি আমরা যাই, বীজগণিতের পার্টের মধ্যে বীজগাণিতিক সূত্রাবলী, ঠিক আছে, বীজগাণিতিক সূত্রাবলী আলোচনা করি, শেষ করে দিব আজকের ক্লাস। বীজগাণিতিক সূত্রাবলীর মধ্যে আসলে আমাদের প্রথম কাজ হবে যে সূত্রগুলা রিভিউ করা, প্রথম ভাই কাজই হলো স্ক্রিন কি সূত্রগুলো শেয়ার রিভিউ করা। হয়েছে? না না, এখনো শেয়ার হয় নাই, আমি শেয়ার দিচ্ছি। বীজগাণিতিক সূত্রাবলীর মধ্যে এমনিতে সূত্রগুলো আমি শুরুতেই বলছিলাম, সূত্রগুলো নিজেই একটা কি শর্টকাট, এখানকার সূত্রগুলো নিজে একটা শর্টকাট। তাহলে এটার ক্ষেত্রে আমাদের রিভিউ করতে হবে আগে সূত্রগুলো, সূত্রগুলো রিভিউ করার পরে তারপরে আমাদের হচ্ছে মূল ম্যাথে আমরা গিয়ে হয়তো মূল ম্যাথ গুলো কিন্তু আমরা ওই সূত্র ভিত্তিকে আমরা করার চেষ্টা করবো। এখানে আসলে বীজগাণিতিক সূত্রাবলীর যে যে বিষয়গুলো আছে, এখানে শর্টকাট আসলে খুঁজে লাভ নেই, ঠিক আছে, শর্টকাট খুঁজে, এখানে শর্টকাট বরং খোঁজাটাই বিপজ্জনক বীজগাণিতিক সূত্রাবলীর মধ্যে। ঘনের ক্ষেত্রে একটা শর্টকাট সুন্দর আছে, মানে অন্য ক্ষেত্রেও, বর্গের ক্ষেত্রেও শর্টকাট বের করা যায়, কিন্তু ওটা শর্টকাট বের করা মানে মানে যেটা বের করার জন্য যেটা মনে রাখতে হবে ওটাই বরং কঠিন, সূত্র দিয়ে বের করাই বরং safe। যদি একটু রিভিউ করি মানে সব সূত্রগুলো এখানকার, বীজগাণিতিক সূত্রাবলীর সূত্রগুলা দেখেন, এগুলো জানেনই সব, একসাথে সব লিখছি। যেমন a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আপনারা জানেন, সেটা হচ্ছে প্রথম সূত্র, এটা এটা সবাই জানি, 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম সময় যেটা বের করা লাগে, মানে যেটা ইউজ করা লাগে ম্যাথের ক্ষেত্রে, সেটা হচ্ছে নিচেরটা, a প্লাস, সরি অপোজিট হয়, এখানে যেটা থাকবে তার অপোজিটটা এখানে থাকবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। যখন দুই পাশেই হোল থাকবে, এখানে হোল স্কোয়ার এখানে হোল স্কোয়ার, দুই পাশেই যখন হোল থাকে তখন হয় 4ab। খেয়াল করবেন, অনেক সময় এখানে অনেকে 2ab দিয়ে হিসাব করে, তখন রেজাল্টটা ভুল হয়। দুই পাশেই যখন হোল থাকবে, এখানে হোল এখানে হোল, হোল স্কোয়ার দুই পাশে আছে, তার মানে তখন 4ab হবে। তারপরে এর বিপরীতটা a মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা প্রথম সূত্রটা নর্মালি সবাই জানি। ম্যাথে যেটা লাগবে সেটা হচ্ছে এখানে যেটা আছে তার অপোজিটটা এই পাশে হয়, a মাইনাস বি হোল স্কোয়ার আছে, এই পাশে হবে a প্লাস বি হোল স্কোয়ার, যেহেতু দুই পাশে হোল আছে, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস আছে তার মানে এখানে মাইনাস হবে, ঠিক আছে। সূত্রগুলা যেন ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে, ভুল হলে কিন্তু আপনার ম্যাথের ক্যালকুলেশনে গেল। তারপরে ম্যাথের ক্ষেত্রে এটারও পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে মাইনাস, এখানে যদি প্লাস হয় তাহলে এখানে মাইনাস হয়, আর যদি এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে হয় তাহলে 2ab হয়, মানে প্লাস 2ab হয়, এটাও আমরা জানি। দেখেন এখানে কিন্তু 2ab, এখানে কিন্তু 4ab হয় না, কারণ এক পাশে হোল আছে, অপোজিটে কিন্তু হোল নাই। যখন দুই পাশেই কি থাকবে, হোল স্কয়ার থাকে, তখন হচ্ছে 4ab। ওটা সূত্র থেকে আসছে, প্রতিপাদন থেকে আসছে, যদি এটা আমরা ভুলে না যাই আর কি, ক্যালকুলেশনের ক্ষেত্রে যেন 2 আর 4 এর মধ্যে কোনো উল্টাপাল্টা না করে ফেলি। এখন আসেন যে
এটা থেকে যদি এটা আসে, যেমন 2a² + b², অর্থাৎ এটার মানে কি, এটার মানেও তো তাই, ঠিক আছে। এটা এই দুইটা যদি যোগ করা হয়, খেয়াল করেন, এই দুইটা যদি মানে যোগ করি, এটা সমান এটা লেখা যায়, এটা সমান এটা লেখা যায়, তাহলে এই দুইটা যদি যোগ করি তার মানে 2 হচ্ছে 2a² + b² হচ্ছে। এখন যদি এই দুইটা যোগ করেন তাহলে কি দাঁড়ায়, এটা এটা কেটে যায়, তার মানে এটা আর এটা যোগ হয়, অর্থাৎ a + b² + a - b², অর্থাৎ এটাই সূত্র। 2a² + b² সমান হচ্ছে a + b² প্লাস মাঝখানে থাকে প্লাস a - b²। এটার সাথে যেটা আমাদের অপোজিট, যেটা এটারই অপোজিট যেটা, সেটা হচ্ছে 4ab এর সূত্র। সেটা কার সূত্র? 4ab এর সূত্র। 4ab এর সূত্রটা কি? প্লাস বি হোল স্কয়ার মাইনাস, এখানে প্লাস থাকে এখানে শুধু মাইনাস, a - b²। 4ab থেকে আমরা ab এর মানটাও আনতে পারি, আমরা জানি ab এর মানটাও আমরা আনতে পারি। ab এর মানটা বের করার সিস্টেমটা হলো, এখানে যেহেতু 4 দেয়া আছে, তাহলে এখানে 4টা এই পাশে আমরা পার করে দিব। 4টা এই পাশে পার করে যদি সবার নিচে দেই তাহলে 4 হিসেবে থাকবে, আর যদি এগুলোর মাঝখানে দেই তাহলে কি হবে, 2 হিসেবে থাকবে, যেহেতু স্কয়ার আছে a - b²। তাহলে ab এর সূত্রটা এখানে আছে, ab এর সূত্র যা ডিরেক্ট ম্যাথ আছে কিন্তু, সুতরাং এগুলো রিভিউ করতে হবে, আর হচ্ছে ডিরেক্ট বসায় দিয়ে আনসারটা বের করতে হবে, এখানে আর অন্য কোনো শর্টকাট নাই, এগুলোই শর্টকাট। তারপরে a² - b² এর সূত্র আমরা জানি, a + b হোল স্কয়ার, সরি a + b * a - b, এটাও জানি। তারপরে এখান থেকে হচ্ছে তিনটা দিয়ে যে একটা ম্যাথ থাকে, মানে সূত্র থাকে, a + b + c হোল স্কয়ার, ঠিক আছে, এইটা থাকে। তো এটা দিয়েও কিন্তু ম্যাথ আসে। এক পাশে দেখা যায় যে a + b + c মান দেয়া আছে, আবার ab + b + ca এরকম মান দেয়া থাকে, অর্থাৎ এই সূত্রটা কি হচ্ছে, a² + b² + c², কিছু এই মানটাও দেওয়া থাকতে পারে, প্লাস 2ab + bc + ca, এটা সূত্র। তো এই সূত্র খেয়াল রাখতে হবে, এই সূত্র দিয়ে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ আসছে। কিছু ক্ষেত্রে এটার মান দেয়া আছে, কিছু ক্ষেত্রে এই ভিতরে ব্র্যাকেটে এগুলোর মান দেয়া আছে, কিছু ক্ষেত্রে এই তিনটার মান একসাথে দেয়া আছে। একটার মান দেওয়া মানে দুইটার মান দেওয়া থাকে, অপোজিটের মানটাও জানতে চাই, ঠিক আছে, অপোজিটের মান যেটা সেটা জানতে চাই, তখন এই সূত্রের মধ্যে ফেলে ম্যাথটা করতে হবে। এটা আমরা দেখবো তখন, এখানে সাইডে যেগুলো আছে এগুলো দেখা দিব, সবগুলো সলভ করে দিব না, খালি সূত্রগুলো রিভিউ করাচ্ছি, সলভ তো করাই আছে, আর কোনগুলো একটু ইজিতে করা যায় সেটা আমি এখান থেকে দেখাই দিব। এরপর আসেন ঘনের সূত্র আছে, বর্গের, মানে এখানে বর্গের গেল, এখন ঘনের সূত্র, কিউবের সূত্র। কিউবের সূত্র কি 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 আছে, a + b হোল কিউবের সূত্র। এটা নরমাল যে সূত্রটা, এটা সাধারণত আমাদের ইয়েতে ম্যাথের মধ্যে খুব কমই লাগাই কাজে, a কিউব - 3a², সরি প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটা নরমাল সূত্র। আর এখান থেকে যেটা আমরা সরাসরি মানে ম্যাথের মধ্যে যেগুলো কাজে লাগাই সাধারণত, সেটা হচ্ছে a + b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব + b কিউব প্লাস 3ab a + b, এটা আমরা কাজে লাগাই। ম্যাথগুলো আমার এটা দিয়েই করতে হবে যেগুলো আছে। আবার a - b হোল কিউবের ক্ষেত্রে এটা ওইটার মতোই, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব, এখানে ওই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস। আর এটা এখানে কি হবে, a - b হোল কিউবের ক্ষেত্রে এখানে সবই মাইনাস দিতে হবে, a কিউব মাইনাস b কিউব, মানে প্রথমটা বাদ দিয়ে আর কি, মাইনাস 3ab a - b। যখন a - b হোল কিউবের সূত্র থাকবে তখন শুধু প্রথমটা পজিটিভ দিয়ে, আর বাদ বাকি কিন্তু সব জায়গায় দেখেন নেগেটিভ, মানে মাইনাস থাকে, এখানে অন্য কোনো জায়গায় আবার পজিটিভ দিয়ে না। এটা গেল মানে হোলের সূত্রটা গেল। এবার হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। a কিউব প্লাস b কিউবের কিন্তু দুই ধরনের সূত্র হয়। কি ধরনের সূত্র, a কিউব প্লাস b কিউব আছে, আর এই পাশে আমরা হোল কিউব দিয়ে করব। হোল কিউবের মধ্যে প্লাসও থাকে, আবার হোল কিউবের মধ্যে মাইনাসও থাকে, দুইটাই থাকে। না না, এটা ছাড়া দাঁড়ান, দুইটা আলাদা করে বলছি, আগে লিখে বলে যাবে। a প্লাস b হোল কিউব, এখানে প্লাস আছে, তারপরে মাইনাস 3ab a প্লাস b, এটা একটা হোল কিউবের সূত্র, সরি এটা মানে a কিউব প্লাস b কিউবের সূত্র, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab a প্লাস b, এই সূত্রটা জানেন। এই সূত্র যেরকম ভাবে ব্যবহার হয়, সাথে সাথে অন্য একটা সূত্র আছে এই রিলেটেড, সেটা হচ্ছে a প্লাস b, এখানে কোনো হোল কিউব থাকবে না, a প্লাস b হোল কিউব সমান, সরি a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এই সূত্র পড়েছেন এটা,
এখন এর অপোজিটের সূত্র কি হবে? এখানে জিনিসগুলো অপোজিট হয়ে যাবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে জিনিসগুলো অপোজিট, এখানে দেখেন প্লাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস ছিল, প্লাসের সাথে প্লাস, তার প্লাস, এটা মাইনাস আবার প্লাস, ঠিক আছে। আবার এখানে প্লাস, প্লাসের পরে এখানে মাইনাস আবার প্লাস, মানে এই ধারা যেন ভুল না হয় আর কি। এই জন্য এটা একটু আবার ক্লিয়ার করে দিলাম যে কোনটা পর কোনটা। সামান্য কারণে প্লাস মাইনাসের ভুল হলে রেজাল্ট ভুল চলে আসবে। আর এ কিউব মাইনাস বি কিউব, যেটা এখানে মাইনাস দিয়ে শুরু, তাহলে এখানে মাইনাস আছে, এখানে মাইনাস দিয়ে শুরু হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে? এ মাইনাস বি হোল কিউব, এখানে মাইনাস আছে, পরেরটাতে কি হবে? প্লাস হবে, 3ab। আবার ব্র্যাকেটের মধ্যে কি হবে? এখানে যেটা থাকে মূলত সেটাই এখানে হয় আর কি, এ মাইনাস বি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আবার ঠিক এটারও তাই, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো মোটামুটি। এখানের ক্ষেত্রে এই যে সেকেন্ড গুলোর মানে পরীক্ষাতে কাজে লাগে, আর এটার ক্ষেত্রে দেখা যায় যে প্রথমটাই কাজে লাগে বেশি, মানে হ্যাঁ প্রথমটাই কাজে লাগে। এটারও প্রথমটা, এটার প্রথমটা, যতগুলো ম্যাথ আসে যদি দেখেন যে, তাহলে এইটা কাজে লাগে, এইটা কাজে লাগে, তারপর এটার প্রথমটা কাজে লাগে, এটারও প্রথমটা কাজে লাগে। মানে বীজগাণিতিক সূত্রাবলীর যে প্রিলির ম্যাথ গুলো সলভ করতে এই চারটা বেশি লাগে, মানে ঘনের ক্ষেত্রে, যেগুলো কিউবের ক্ষেত্রে আমরা ম্যাথ করবো সেগুলো দেখবো। তবে এখানে মজার ব্যাপার আছে যে ঘনের যে যে ম্যাথ গুলো সাধারণত পরীক্ষায় থাকে, সেটা এই সূত্রের মাধ্যমে তো হচ্ছেই, করাই যাচ্ছে। এটা আবার যেটা যেটা শর্টকাট আছে, ওটা সুন্দর শর্টকাট, ওটা মনে রাখা খুব বেশি বার্ডেন না, ওটা আমি দেখাই দিব। দেখেন এটা মোটামুটি মানে ওটা ক্লোজ করে ফেললাম। এখন এগুলোর মধ্যে দেখেন আমি সব করাই দিব না, এখানে কিন্তু করানোই আছে, ঠিক আছে। সিম্পলি এখানে বলছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বলছে, এখানে এ প্লাস বি আছে, কারণ দুই পাশেই যখন হোল থাকবে, হোল ব্যবহার করবেন, তখন এই যে এই সূত্রটা হচ্ছে, ঠিক আছে, 4ab সূত্র, যেটা আমরা দেখাই দিলাম, মানে শুরুতে লিখছি, এটা আমি বললাম না, এটা দেখে আপনারা করবেন, পিডিএফ আছে যেহেতু। আর এখানে বলছে কি দেখেন, এখানে ওয়াই এর মানটা জানতে চেয়েছে, আবার এক্স ওয়াই জেড এর মান হচ্ছে 256 বলছে, তার মানে ওয়াই এর মানটা এখানে ফিক্সড রাখতে হবে, আর এক্স এর মানটা হচ্ছে কি করতে হবে? এক্স এর মান হচ্ছে আবার ওয়াই, তার মানে এখানে এক্স এর জায়গায় আমরা ওয়াই লিখবো। আবার এখানে জেড এর মানটা কি আবার? তার মানে হচ্ছে ওয়াই বাই 2, ওয়াই এর অর্ধেক, তার মানে সব ওয়াই বানাইতে হবে, তার মানে এটার সমান হচ্ছে 256। এবার ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে যেটা ওয়াই এর মানটা বের হবে সেটাই, ঠিক আছে। যেহেতু ওয়াই কিউব আসবে, কিউবের মানটা আসবে যে এখানে ক্যালকুলেশন করে দেয়া আছে। এটা আমি ব্যাখ্যা করলাম না, আর এগুলো ব্যাখ্যা করবো না এখন, যেগুলো একটু শর্ট মানে বোঝাই দেওয়ার ইজিলি, এগুলো আমি বোঝাই দিচ্ছি। যেমন এটাতে এখানে ব্যাখ্যা করে দেয়া আছে যে এটা যখন আপনি ভাঙাবেন, ভাঙালে কি হচ্ছে? এখানে a স্কয়ার মাইনাস 4ab প্লাস, এটা করছে, আবার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র নিয়ে এসে ভাঙাইছে, তারপরে এখানে বাদবাকিটা দেয়া আছে। এটা করলেই বুঝবেন এখানে কত বিয়োগ করা লাগবে এখান থেকে, ওটা বললাম না। এখন এটাতে আসেন, a প্লাস b এর মান দেয়া আছে, আবার a মাইনাস b এর মানও দেয়া আছে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মাত্রই পড়লাম, ঠিক আছে। সেটা ছিল হচ্ছে কি 2a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা ছিল 2 এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এবং এই সূত্রটা কি ছিল? এখানে দেওয়াই আছে, এ প্লাস বি হোল স্কয়ার, মাঝখানে প্লাস থাকবে এ মাইনাস বি হোল স্কয়ার, ঠিক আছে। এই মানটা শুধু এখানে বসাই দিলে হচ্ছে। এটা শর্টকাটে অনেকে বলে যে হ্যাঁ এটা দুইটা যোগ করে, মানে এটার উপরে স্কয়ার করে যোগ, এটার উপরে স্কয়ার করে যোগ, তো ওইটাতে যাব না, এটা কি দরকার আছে, ওইটা মাথার মধ্যে নিয়ে আসার দরকার নেই। এখানে সরাসরি যে মেইন সূত্র আছে সেটাই একটা শর্টকাট, এখানকার সূত্রটাই শর্টকাট, তো এই সূত্রটা মনে রাখবেন আর এটা দিয়েই করবেন। তারপর আসেন যে এখানে যে মানটা দেয়া আছে, এটা অবশ্য এখান থেকে অ্যান্সারটা করা যায়, যে এর মান দেয়া আছে, বি এর মান দেয়া আছে, আবার এক্স এর মানটা দেয়া আছে, এখান থেকে এ বি এর মান জানতে চাইছে। তো এক্স এর মান দেয়া আছে মানে কি, এখানে এক্স এর মান 2 বসায় দেন, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 মানে 1 হচ্ছে এখানে এর মানটা। এখানে 4 4 আর 5 এ হচ্ছে 9, তার মানে এ আর বি গুণ করলে কি হচ্ছে? 1 আর 9 গুণ করলে হচ্ছে 9 হচ্ছে। সিম্পল একটা জিনিস দিয়েছে, এখানে মানটা শুধু বসায় দিতে হচ্ছে। আচ্ছা, এটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখেন 8ab 4a স্কয়ার, সরি 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এখানে আবার a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে। আমরা যখন সূত্র লিখলাম 2a প্লাস b হোল স্কয়ারের ক্ষেত্রে, এটা একটু দেখাই দিই সূত্রটা আবার এখান থেকে। এই দুইটার ক্ষেত্রে একটু খেয়াল করেন, এই দুইটার ক্ষেত্রে 2a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম, আবার 4ab লিখলাম, খেয়াল করেন দুইটার মধ্যে কি আছে? a প্লাস b আছে,
আবার a মাইনাস বি আছে, তার মানে এখানে কিন্তু মান দুইটাই দেওয়া আছে, সরি এখানে মান a প্লাস বিরও আছে, a মাইনাস বিরও আছে, তার মানে ডেফিনেটলি এটাকে আমরা ভাঙাইতে পারি। কিভাবে ভাঙাইতে পারি? এটা যদি দুইটা এক জায়গায় করি, যেমন দেখেন এটাকে ভাঙাইলে 4ab হচ্ছে, আবার 2a স্কয়ার প্লাস বি স্কয়ারও নেওয়া যাচ্ছে। তার মানে এখানে কিন্তু এই মানটা কিন্তু দুইবার করে ব্যবহার করে আমাদের রেজাল্ট এটা আনতে হবে, ঠিক আছে? অর্থাৎ এই 4ab নিয়ে আসতে পারি, তারপর এটাকে ইয়ে করলে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার দুইটাই, এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে কিন্তু চলে আসে। তো এই সূত্রটা আমরা জানলাম, ওই সূত্রটা বসাই দিব, এটা সূত্রটা আমরা জানি, এই সূত্রটা বসাই দিয়ে মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। তারপর আসি যে এগুলোর ক্ষেত্রে এই সূত্রটা জানি যে কিউবের স্কয়ারের সূত্র জানি, এখানে কিউবের সূত্র জানি, দুইটা লিখবেন, তারপরে এটাকে আবার বিশ্লেষণ করবেন, ঠিক আছে? এটাকে বিশ্লেষণ করে তাহলে দেখবেন যে এগুলোর মধ্যে কোনো ধরনের কোনো কমন নাই, মানে কোনো কিছু কমন যাচ্ছে না এক ছাড়া। এটা দেখবেন, হ্যাঁ এটা করে দেখবেন। এটা কিন্তু এই যে এটা আছে যেরকম, এটা তো পারবেন না সরাসরি সূত্র, আর এটা কি করবেন, এটা এইভাবে করে ফেলবেন স্কয়ার, ঠিক আছে, y এর উপর কিউব, তারপরে এখান থেকে যেহেতু এটা বেশি হলো একটা, এটা করে ফেলবেন, তারপরে এটা হচ্ছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার হোল স্কয়ার, আর এখানে এক্স ওয়াই এর হোল স্কয়ার, এবার হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্র সেটা ফেলে দিলে কিন্তু এটা চলে আসবে, এটা মান চলে আসবে। আবার এটার ক্ষেত্রে যে সূত্রটা আমরা পড়ে এসেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে এ কিউব মাইনাস বি কিউবের হচ্ছে দুইটা সূত্র পড়ে আসছি, তার মধ্যে এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, যে সূত্রটা দেখলাম ওই সূত্রটা বসাই দিবেন, দেখবেন যে এটার সাথে কিন্তু মিলবে না কোনোটার সাথে। আচ্ছা, তারপর আসেন যে এটার ক্ষেত্রে বলছে যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3abc এর মান কত। এখানে আমরা পুরোটা সূত্রে না গেলেও আমাদের চলবে, পুরোটা সূত্র যদি না চাই, যদি এই সূত্র আমরা লিখি এ কিউব প্লাস বি কিউব, এখানে অবশ্য করা আছে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র কি দেওয়া আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এইটুকু তো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, আর সাথে 3abc এর মানটা এক্সট্রা করে দেওয়া আছে। আর এ প্লাস বির মান হচ্ছে কি সি কিউব, এখানে সি কিউব মানটা বসাই দিয়েছে, তারপরে এখানে আবার সিটা বসানো যাবে 3abc, তাহলে এটা কেটে গেলে आंसर থাকবে সি, ঠিক আছে? তারপরে এটার ক্ষেত্রে মান সরাসরি বসাই দিতে পারবেন, এক্স এর মান হচ্ছে 3y, অর্থাৎ 3 আর হচ্ছে 5 যোগ করলে 8 হচ্ছে 8y সমান 16, মানে হচ্ছে 2। তারপরে 10 এর ক্ষেত্রে এটাও সেম, এটা এই যে যে সূত্রটা আমরা দেখলাম শেষে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা, যেটা মান এটা দেওয়া আছে, তারপরে এটার মান জানতে চেয়েছে, সূত্রের মধ্যে এটা ছিল 2 দিয়ে ওই মেইন সূত্র যেটা লিখে দিলাম ওই সূত্রের মধ্যে ফেলবেন, হ্যাঁ সূত্রের মধ্যে মানগুলো আগে ফেলে দিবেন, ফেলে দিয়ে তারপর সাইড চেঞ্জ করে রেজাল্ট দেখবেন। আর এখানে পুরোটা ধরে না লিখে আমি শুধু এক্স লিখলাম, ঠিক আছে, মানে এখানে এক্স এর মান জানতে চেয়েছে, পুরোটা লেখা লেখা যে জিনিস এক্স দ্বারা যদি পুরোটাকে বোঝে একই জিনিস, তাহলে এটা কিন্তু করে ফেলবেন। তারপর এটা লসাগুটা এটা করে দেওয়া আছে, আমি আর এটা নিয়ে আলোচনা না করি, এগুলো এইভাবেই করে আনতে হবে, হ্যাঁ। তারপর এটার ক্ষেত্রেও সেম ওই একই ম্যাথ, এটার ক্ষেত্রেও সেম একই কথা, হ্যাঁ এটার ক্ষেত্রে গসাগু লসাগুর ক্ষেত্রে এগুলো আর আলোচনা না করি, যেখানে একটু বোঝাই দেওয়ার আছে সেগুলো বুঝে, এটা আছে একটু, যেমন আমরা হচ্ছে ম্যাথ, আমরা যেটা করলাম সূত্রটা যেটা পড়লাম এ প্লাস বি প্লাস সি, এটা পুরোটা করছি, হ্যাঁ সবগুলো পজিটিভ দিয়ে করেছি, কিন্তু এখানে কিন্তু নেগেটিভ দেওয়া আছে, মানে মাইনাস মান দেওয়া আছে, এখানে কিন্তু মাইনাস মান দিয়ে করা আছে, কারণ মাইনাস মান এটার কিন্তু মাইনাস সূত্র আছে, সেটা হলো এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্র জানলেই মোটামুটি এখান থেকে এটা বের করা যায় যে এটার সাথে কত যোগ করলে যোগফলটা একটা পূর্ণ সংখ্যা হবে, এখানে দেওয়া আছে সেটা, ঠিক আছে? পুরো সূত্রটা আর কি দেখা যাচ্ছে যে এখানে যদি নাও পড়েন, দেখেন এখান থেকে কি কি বাদ আছে, মিস আছে কোনটা খেয়াল করেন, এখানে আছে হলো এ বি আছে, বি সি আছে, তার নাই হচ্ছে সি এ, কি নাই, সি এ নাই, তো সি এ নাই মানে হচ্ছে কি এসি, এখানে এসি দেওয়া আছে দেখেন খেয়াল করেন, আর যেহেতু প্রত্যেকটার সাথে টু থাকবে ডেফিনেটলি এখানে টু থাকবে, তাহলে এখানে অপশনের মধ্যে অন্য কিছু নাই কিন্তু, তো এটা সূত্র না জেনেও কিন্তু এই আনসারটা করা যাবে। তারপর আসেন এই যে কিউবের যে ম্যাথটা আসলো, যেটা আমি বলছিলাম কিউবের ক্ষেত্রে কিছু জিনিস একটু আমাদের ইজিলি করা যায়, যেমন এটাকে তার আগে কিন্তু এটা একটা সাজাই নিতে হবে আমাদের, এখানে দেওয়া আছে কি √3 1/m, তাহলে এটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে m প্লাস 1/m সমান √3, যখন এখান থেকে একটা মান দেয়াই থাকবে
একটা মান দেওয়া থাকবে, আর এখান থেকে কি বলছে, a প্লাস বি হোল কিউবের মান জানতে চেয়েছে, তাই না? a প্লাস বি হোল কিউবের মান। তো যখন এর ধরনের মান জানতে চাবে, a প্লাস বি হোল কিউবের মান, তখন সেটার মানটা আমরা আনতে পারি এইভাবে, n কিউব প্লাস মাইনাস 3n, অর্থাৎ যে সংখ্যাটা দেয়া থাকবে, যে সংখ্যার মানটা দেয়া থাকবে সেটা হলো n, ওটাকে একবার কিউব করে দিব, তারপর প্লাস মাইনাস ওর সাথে আবার হচ্ছে 3 দ্বারা গুণ করে দিব। তো এটা প্লাস মাইনাস কেন দিলাম, এটা নির্ভর করে এখানের উপরে, এখানের উপরে a প্লাস বি হোল স্কয়ার আছে, এখানে প্লাস চাইলে এখানে প্লাস, এখানে যদি a মাইনাস বি হোল কিউব থাকতো তাহলে এখানে মাইনাস দিতাম, তাহলে এটার রেজাল্ট আসলে কি আসতেছে দাঁড়া, এখানে হচ্ছে কি আছে, মান বেরোলো কত, √3, তাহলে √3 এর উপর কিউব করব, আর এখানে যেহেতু পজিটিভ মানটা চেয়েছে এখানে, তাহলে পজিটিভ মান হচ্ছে, তো এখানে পজিটিভ থাকবে, পজিটিভ দিব না, না না এখানে পজিটিভ থাকে, এটা অপোজিটটা হবে, সরি বলতে নেগেটিভ দিব বলছি, ভাই, এখানে যদি প্লাস থাকে, নেগেটিভ দিব। হ্যাঁ নেগেটিভ, এটা বলতো এখানে পজিটিভ থাকলে এখানে নেগেটিভ, হ্যাঁ এখানে পজিটিভ থাকলে অপোজিটটা হবে নেগেটিভ, কারণ এখানে হবে নেগেটিভ, এখানে নেগেটিভ, তার মানে এখানে যদি স্কয়ার করি, স্কয়ার করলে হয় 3, আর অপোজিটটা যদি, তার মানে 3 √3 হচ্ছে, আর 3 √3, তার মানে আনসার করলে এটা 0 হয়ে যাচ্ছে ডিরেক্ট। তার মানে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে কি দিতে হবে, এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে কি দিতে হবে, প্লাস দিয়ে করতে হবে। মানে এটা হচ্ছে যেটা বললাম যে কিউবের ক্ষেত্রে এটা হলো শর্টকাট, হ্যাঁ, যে এখানে n কিউব প্লাস 3n বা মাইনাস 3n দিয়ে এটা করা যায়, খুব দ্রুততম সময় এটা করা সম্ভব হয়। তারপরে আচ্ছা, যে এটার ক্ষেত্রে একটু এটা বলতে ভুলে গেছিলাম, যে এই যে দেখেন দুইটা বিপরীত যদি চিহ্ন হয়, যেমন এখানে বিপরীত চিহ্ন, এটা বিপরীত চিহ্ন, কিন্তু এটা বিপরীত ইয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে যখন বিপরীত জাতীয় ইয়া হয়, রাশি হয়, সেক্ষেত্রে কিন্তু এক ছাড়া আর অন্য কোনো ইয়ে থাকে না, গসাগু হয় সেক্ষেত্রে। এইগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে একই জাতীয়, দেখেন একই জাতীয়, খালি চিহ্ন ভিন্ন, তো সেক্ষেত্রে সাধারণত আমরা পাই না, সাধারণ উৎপাদক কোনো কিছু থাকে না। এটা একটু বলার ছিল, এটা বলে দিলাম। এখন খেয়াল করেন যে এখানে এই জিনিসগুলো আমাদের সাইজ করে নিতে হবে, এর মানটা দেওয়া আছে, আর অপোজিটে কি বলছে, a6 - 1, আর এর নিচে দেওয়া আছে হলো a কিউব, তাই না? এটাকে যদি আমরা সিস্টেম করি তাহলে কি হবে, এটা a কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব, এটা কিন্তু দাঁড়ায়, ঠিক আছে? আর এক্ষেত্রে খেয়াল করেন যে এর মানটা দেওয়া আছে, তাহলে অপোজিট মান হচ্ছে 1/a, এর মানটা নিয়ে আসতে হবে। আর এক্ষেত্রে ক্যালকুলেশন করে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে এর মান হচ্ছে 6 √6 প্লাস √5 থাকলে 1/a এর মান হবে এর অপোজিটটা। অপোজিট বলতে এখানে তুমি চিহ্নটা চেঞ্জ হবে, বড় সংখ্যাটা দিয়ে রাখবেন, √6 মাইনাস √5। ম্যাক্সিমাম ক্ষেত্রে যতগুলো ম্যাথ রিলেটেড আসলে এখানে যতগুলো মান দেয়া থাকে, হ্যাঁ, ওই মানগুলোর দিকে তাকাবেন, যে দেখবেন যে অপোজিটটা, এটা সাধারণত আমরা যে ওই অপোজিট মান নিয়ে এসে আমরা এটা বের করতে পারি, হ্যাঁ, যদি এটা বিপরীতকরণ করে করতে পারি, কিন্তু এটা এটা যে এই মান আসে এটা শিওর, হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে আসবে। এবং বড় যেটা সেটাকে আগে রাখবেন, ঠিক আছে, বড় মানটা আগে রাখবেন এখানে, তাহলে 1/a সমান এটা, তাহলে দুইটা মান পেয়ে গেলেন, এর মান পেয়ে গেলেন, এখানে 1/a এর মানও আপনি পেয়ে গেলেন। এবার এটা যদি সূত্রের মধ্যে ফেলে দেন, মেইন সূত্রের মধ্যে যদি ফেলেন তাহলে কিন্তু হয়ে যাচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র, তাহলে এখানে মান বসাই দিলে এখানে হয়ে যাবে, হ্যাঁ, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তারপর আসি, এখানে বলা আছে এটা, এটার মান দেওয়া আছে 8, এটার মান দেওয়া আছে 5, মানে এখান থেকে আপনার ক্যালকুলেশন করে দেওয়া আছে, এটা না বলি, শর্টলি এখানে বলা আছে দুইটা ভাবে ভাগ করছে, এটা হলো প্রথম অংশটুকু সূত্রে ফেলছে আগে, তারপরে এই অংশটুকু সূত্রে ফেলছে, হ্যাঁ, এই অংশটুকু, এই যে 8 8 বাইরে রেখে কিন্তু সূত্র ফেলছে, a প্লাস মানে x প্লাস ওয়াই হোল স্কয়ারের সূত্র, যেহেতু এখানে x মাইনাস ওয়াই আছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এর মানটা করা যাবে, এটা ক্যালকুলেশন করলে এখানে চলে আসবে। তারপর আসেন, এটার ক্ষেত্রে এগুলোকে সাজাই নিতে হয়, যেখানে এক্স স্কোয়ার আছে, আগে এক্স স্কোয়ার আমরা দেখি, তারপরে এখানে কি আমরা জানি এক্স এর সাথে ওয়াই দিয়ে আমরা সাজাইতে পারি এটাকে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস, তারপরে 2 উপর ওয়াই যদি দিই, মানে 2y যদি দিয়ে স্কোয়ার করি তাহলে 4y স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখেন শেষের সংখ্যা আছে কত, 16 আছে, তার মানে এই সংখ্যাটা নিব আমরা 4 স্কোয়ার, তার মানে এটা 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 চলে গেল, বাদ থাকলো কি, এই দুইটা জিনিস থাকলো, এই দুইটা জিনিস থাকলো, তাহলে এই দুইটা জিনিসকে কিভাবে সাজাবো, এখানে খেয়াল করেন যে
এটা একটা সূত্র দাঁড়ালো, কিন্তু এখনো সূত্র আসে নাই। টু এক্স টু ওয়াই, এখানে খেয়াল করেন যে এখানে এক্স এর মান আসছে, এটা টু ওয়াই এর মান দিচ্ছে, মানে এখানে এক্স মানে টু এ বি, মানে এটা সরাসরি কিন্তু নিয়ে আসে নাই, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসছে। তারপরে এখানে কি আসছে, সি স্কোয়ার, যদি এটা চিন্তা করেন, ঠিক আছে, সি স্কোয়ার। তারপরে এটা চিন্তা করেন টু এ বি, টু এটু তো সূত্র টু, তারপরে এর মান এটা, এটা বির মান একবারে নিচে এখানে। তারপরে হচ্ছে টু এ সি, এক্স এর মান এ সি, এটা নিল। তারপরে হচ্ছে টু বি সি, এই যে বি সি, মানে ওই যে সূত্রটা আমরা করলাম বড়টা, সেটা বি সি। হ্যাঁ, করার পরে এখন এটার একটু ক্যালকুলেশনটা দেখবেন, হ্যাঁ, যে কতটুকু কম বাড়া হলো সেটা দেখলেই আমাদের কিন্তু চলে আসতেছে। তার মানে এইটা এইটা এটা তো কমপ্লিট। এখন 8x কোনটা দ্বারা, 8x কিন্তু এটা দ্বারা হয়ে গেছে। আবার 69 কোনটা দ্বারা হয়েছে, এটা দ্বারা কিন্তু হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আমাদের অতিরিক্ত এইটা আসছে। তার মানে এখানে এখানে যেহেতু মাইনাস আসলো, মাইনাস 4xy, তার মানে এখানে প্লাস 4xy করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে 4xy, এটাকে কি করতে হবে, এখানে এখান থেকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বিয়োগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে, যেহেতু এটার সাথে এটা, এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি এর কিন্তু সূত্র হিসেবে এটা দাঁড় করিয়েছে। যদিও এখানে মাইনাস দেওয়া আছে, কিন্তু মেইন সূত্র কিন্তু ওই হিসেবেই গেছে। তাহলে এটা এইভাবে যখন বড় এরকম যখন দেখবেন যে বড়টা আছে, তখন কিন্তু আসলে ওই যে a প্লাস বি প্লাস সি যেটা ওই সূত্রের মধ্যে, ওটা যদি বেসিক সূত্র মনে করেন তাহলে বেসিক সূত্র হিসেবে এটা সাজাইতে পারবেন। তারপরে এটা এইভাবে অ্যান্সার করবেন, কোনটা অতিরিক্ত লাগলো সেটা অ্যান্সার হবে। আর যেটা ছোটগুলো দেওয়া থাকে, যেগুলোর সাথে কোনটার সাথে যোগ করবেন, ছোটগুলোর ক্ষেত্রে সরাসরি যে নরমাল স্কয়ারের যে সূত্র আমরা করি, সেই নরমাল স্কয়ারের সূত্র দিয়েই হয়। এখানে নরমাল করেই দেওয়া আছে, কঠিন কিছু দেওয়া নেই। তারপর আসেন যে এগুলোর ক্ষেত্রে, দেখেন এটার ক্ষেত্রে কিন্তু এটা সাজাই নিব, যেমন এক্স স্কয়ার আছে, আবার 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার আছে, এটা 1 ডিভাইডেড বাই এক্স স্কয়ার। আবার এখানে কি আছে, ওয়াই স্কয়ার আছে, ওয়াই স্কয়ার আছে, আবার কি দেওয়া আছে, 1 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার দেওয়া আছে। আর এখানে কিন্তু মান দুইটারই দেওয়া আছে, a প্লাস বি যদি ধরেন x প্লাস 1 বাই x সমান 2, আর হচ্ছে y সমান y প্লাস 1 বাই 1 সমান হচ্ছে 3, দুইটাই দেওয়া আছে। তার মানে এটার সূত্র আগে ফেলবেন, তারপরে এটার সূত্র ফেলবেন, দুটো একসাথে সূত্র ফেলে মানটা বসাই দিলেই হয়ে যাবে এটা। তো এখানে বীজগাণিতিক সূত্রাবলীর মধ্যে মেইন কথা হলো যে যে সূত্রগুলো, যে বড় a প্লাস বি প্লাস সি দিয়ে যে সূত্রগুলো আছে সেটা, এটা ভালোভাবে দেখবেন। তারপরে আমি যে সূত্রগুলো রিভিউ করাইলাম, যে কোনো সূত্র থেকে ম্যাথ আসতে পারে। আর এক্ষেত্রে এই যে ইয়ার মানটা যেটা দেখাইলাম, এই টাইপের ম্যাথটা কিন্তু সাধারণত, মানে এই যে 16 নম্বরের ম্যাথটা, 16 নম্বর ম্যাথটা কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ করে দিতে পারে, সংখ্যা চেঞ্জ, এখানে সংখ্যা চেঞ্জ দিতে পারে, এখানে ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারে। এই জায়গাটাতে সাধারণত পরীক্ষায় প্রশ্ন বেশি আসতে দেখা গেছে, এই জায়গাগুলো থেকে একটু যদি কঠিন হয় আর কি সেক্ষেত্রে। আর প্রিভিয়াস সালের প্রশ্ন তো আপনি পড়বেনই, হ্যাঁ, প্রিভিয়াস সালে যে বিসিএস এর প্রশ্নগুলো আছে এগুলো তো অবশ্যই পড়ে ফেলবেন। ওগুলোর মধ্যে দেখলে বুঝবেন যে আসলে এই টাইপের ম্যাথগুলো বেশি থাকে। বীজগাণিতিক সূত্রাবলী, তো এটার ক্ষেত্রে ওই শুধু ঘনর ক্ষেত্রে ওইটার সূত্র শর্টকাটটা না শিখে ওটা শুধু শর্টকাটটা শিখবেন। আর বাদ বাকিগুলো যেগুলো নর্মাল ওয়েতে যে সূত্রগুলো আছে, এই নর্মাল ওয়েতেই যাবেন। কারণ এক্ষেত্রে যদি আবার রিটার্নের ক্ষেত্রে লাগে, রিটার্নে কিন্তু সরাসরি এই সূত্রগুলো দিয়ে করা যায়, সরাসরি সূত্রের ম্যাথই আসে। তো এটা খেয়াল রাখবেন যে এখানে এই সূত্রগুলো হচ্ছে শর্টকাট, অন্য কোনো হইতে যাবে না, দ্রুত গতিতে এটাই করা যাবে। এখন এর পরের গুলো যেগুলো থাকলো এগুলো আমরা হচ্ছে আগামী দিন সকালবেলা করবো। ঠিক আছে, আমরা অলরেডি মানে একটা পার হয়ে গেছে, আমরা আর না আগাই। ভাই সকাল সকাল কয়টায় কালকে? সকাল আমি ওই যে উঠে তো অ্যানাউন্সমেন্ট তো দেই, 10টা হলে এভারেজ টাইম, এটা ধরে রাখেন, হ্যাঁ, 10টার সময়টাতে হবে। এখন তারপরে আচ্ছা পরিস্থিতি বিবেচনায় আমি জানাবো, যদি আচ্ছা দেরি হয় আমি যেহেতু নোটিশটা জানাই দিই আগে, যে কয়টার ঠিক দিকে আছে শুরু ভাই, হবে। আচ্ছা ঠিক আছে, ওকে, আচ্ছা আচ্ছা গুড নাইট। গুড নাইট।